তো এইচএসসি 27 ব্যাচ যারা এই ভিডিওটা দেখতেছো তোমাদের সবাইকে আমাদের বেসিক ঝালাই ক্লাসে স্বাগতম। এইচএসসি 27-এর এটা ডিএমসি স্টেশন থেকে অফিসিয়ালি প্রথম তোমাদের জন্য আমরা বায়োলজি ফ্রি ক্লাস, এটা বেসিক ঝালাই ক্লাস, অর্থাৎ এটা বায়োলজি ফাউন্ডেশন কোর্সের ফ্রি ক্লাস, প্রথম ক্লাস ফ্রি ক্লাস। তো এই ক্লাসটা আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আমি ডাক্তার মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত, ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস পাশ করেছি, তো বুঝতেই পারতেছে। এবং আমার সাথে আমার আরও দুই সহযোদ্ধা, ডাক্তার জোবার আল জাদিদ ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস পাশ করেছে এবং তাজদিদ ইসলাম তুরাব ঢাকা মেডিকেলের 3য় বর্ষে পড়ছে। আমরা তিনজন ঢাকা মেডিকেলের ভাইয়ারা তোমাদেরকে এই বেসিক ঝালাই ক্লাস নিব সম্পূর্ণ ফ্রিতে, যেটা তোমাকে এইচএসসি লেভেলের বায়োলজিকে একদম পানি পানি করে দিবে। শুরুতেই তোমাদেরকে দুইটা কথা আমি আসলে বলি, যেহেতু বেসিক ঝালাই ক্লাস, কিছু কথা এক্সট্রা আমরা বলবো যেটা তোমার আসলে গাইডলাইন হিসেবে তুমি মনে করবা, দেন তারপর আমরা পড়াশোনায় চলে যাব। আজকে তোমাদেরকে একদম বইয়ের শুরুর দিকে কোন কোন শব্দগুলা পড়লে তোমাদের জন্য বায়োলজি একদম সহজ হবে, বায়োলজি কিভাবে পড়লে দীর্ঘ সময় ধরে মনে থাকবে, স্কুল লাইফে তুমি বায়োলজি আসলে না বুঝে মুখস্থ করছো, সেই না বুঝে মুখস্থ করার যে অভিশাপ, সেই অভিশাপ থেকে কিভাবে তুমি দূর পাবা বা দূর করতে পারবা তোমার সেই অভিশাপটা কলেজ লাইফে, সেটা তোমাদেরকে লাইভে শেখাবো। তো কমেন্টে তোমরা যারা আসো আমাদেরকে জানায় দাও যে ভাইয়া ক্লাসগুলো করতেছি, তো আমরা একটা একটা করে শুরু করব। তো বেসিক ঝালাই ক্লাসের বেসিক যে জিনিসটা, আমরা টোটাল 8টা ক্লাস নিব। কয়টা ক্লাস? অলরেডি রুটিন দিয়ে দিয়েছি, যারা রুটিন পাও নাই তারা আমাদের গ্রুপগুলোতে চোখ রাখো, আমাদের যেই পেজ থেকে লাইভ হচ্ছে সেই পেজে মেসেজ দিও, তোমরা রুটিন পেয়ে যাবা। ঠিক আছে, অলরেডি রুটিন আমি দিয়ে দিয়েছি, আমাদের টেলিগ্রাম গ্রুপ, ইউটিউব চ্যানেল, ফেসবুকে সব জায়গায় রুটিন দিয়ে দিয়েছি। 8টা ক্লাস হবে, সেই 8টা ক্লাসের উপরে 2টা পরীক্ষা হবে। 5টা ক্লাসের পর একটা পরীক্ষা হবে, দেন আবার 3টা ক্লাসের পর আরেকটা পরীক্ষা হবে, পুরা জুন মাস জুড়ে। এই 8টা ক্লাস তুমি যদি করো, ইনশাল্লাহ তোমার ইন্টারের লাইফের বায়োলজিটা একদম সহজ হয়ে যাবে। আর আজকে সেই 8টা ক্লাসের প্রথম ক্লাস, তো বুঝতেই পারতেছে আজকের ক্লাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, শুরুটা আজকে দিয়ে। ঠিক আছে, ওকে। তো চলো তাহলে আমরা একটু দেখি যে তোমরা আসলে কি করলে বা কি জিনিসগুলা করলে তোমরা বায়োলজি, ইন্টার লাইফের বায়োলজি একদম পানির মতো সহজ হবে। প্রথমে আসো, ইন্টার লাইফে তোমাকে বায়োলজি খুব ভালো পড়ার জন্য কি কি জিনিস অনুসরণ করতে হবে দেখাই। কি কি জিনিস অনুসরণ করে আমি নিজে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি, এগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করি। ঠিক আছে, আর যারা যারা আছো বন্ধুদের সাথে শেয়ার করে ফেলো, ধুমায়া শেয়ার করো, শেয়ার করলে কেয়ার বাড়ে। বন্ধুদের সাথে শেয়ার করো, বন্ধুদেরকে জানায় দাও। ওকে, আমার সামনে ফোন আছে, আমি তোমাদের কমেন্টগুলো ওপেন করে রাখছি, আমি তোমাদের কমেন্টগুলো ওপেন করে রাখছি। আমি একটু কমেন্টগুলো তোমাদের কমেন্টগুলোও একটু চেক করি। ইউটিউবে অনেকেই ক্লাস দেখতেছে, আমি সবার কমেন্টগুলো একটু দেখি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। একজন বলছে হ্যাঁ তুরাব ভাইয়া সবাই আসবে আজকে ক্লাস, আমি নিব, তারপরে তুরাব ভাইয়া নিবে, জাদিদ ভাইয়া নিবে, সব ভাইয়ারা মিলে নিবে। যে 3 জনের কথা বললাম আমি সহ সবাই মিলেই নিব আজকে ক্লাসটা, প্রথম ক্লাসটা আমার। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ঠিক আছে। আমি একটু দেখি যে সব ঠিক আছে কি না। ওকে, চলো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, ওকে, আসো। অনেকেই দেখছে বেস্ট টিচার জয়। তো চলো তাহলে শুরু করি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে শুরুতে আসো, কলেজ লাইফের বায়োলজি সহজ করার জন্য তোমার আগে কি কি করা দরকার। বেসিক ঝালাই ক্লাস, ফাউন্ডেশন ক্লাস, তো বুঝতেই পারতেছো কলেজের ফাউন্ডেশন গড়ে তুলবো আমরা এই ক্লাসে। তো তোমার কি কি জিনিস দরকার সেটা আগে আমি তোমাদের সাথে আলোচনা করি। প্রথমেই আসো, 8 ভাবে তোমাকে বায়োলজি পড়তে হবে। কয় ভাবে? 8 ভাবে তুমি যদি পড়ো তাহলে তুমি কলেজ লাইফে বায়োলজি একদম ভালো করতে পারবা, এবং আমাদের মতো ইনশাল্লাহ তুমিও ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার জন্য যেই লেভেলে বায়োলজি পড়া লাগে সেটা পড়বা। তো প্রথম জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, কমেন্টে অনেকেই আছে, আমরা কমেন্ট পড়বো, তবে একটু শুরু করি, কিছু কথা বলি, তাই না? আমি ফেসবুকের কমেন্টও পড়বো, ইউটিউবের কমেন্টও পড়বো, টেনশন করার কোনো কারণ নাই। ক্লাসটা ফেসবুক, ইউটিউব দুই জায়গা থেকে দেখা যাচ্ছে। আচ্ছা, 8 ভাবে তোমাকে বায়োলজি পড়তে হবে। এর আগে তোমাকে বায়োলজির বই কি কি কিনবা সেটা একটু জেনে নাও। প্রথমেই আসো, বায়োলজি ফার্স্ট পেপার, যেটাকে আমরা তোমার বোটানি বলি। এই বায়োলজি ফার্স্ট পেপার তুমি কিনবা আবুল হাসান স্যারের বই, কোনো কথা নাই। বায়োলজি ফার্স্ট পেপার তুমি বই কিনবা কলেজ লাইফে হাসান স্যারের বই। এই হাসান স্যারের বইটাই তোমাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে পড়তে হবে, তাইলেই তুমি একদম ভালো করতে পারবা। তাহলে হাসান স্যারের বই, বায়োলজি ফার্স্ট পেপার। এবার চলে আসো ভাইয়া বায়োলজি সেকেন্ড পেপার। তাহলে বায়োলজি সেকেন্ড পেপার তুমি কার বই কিনবা? বায়োলজি সেকেন্ড পেপার মানে জুলজি, প্রাণীবিজ্ঞান। এই প্রাণীবিজ্ঞানটা তুমি কিনবা আজমল স্যারের বই। ঠিক আছে, তাহলে ফার্স্ট পেপার তুমি কিনবা হাসান স্যারের বই, সেকেন্ড পেপার তুমি কিনবা আজমল স্যারের বই। সেকেন্ড পেপার তুমি কিনবা আজমল স্যারের বই। ঠিক আছে,
ওকে ওকে ঠিক আছে, তাহলে ফার্স্ট পেপার হাসান স্যারের বই, সেকেন্ড পেপার হলো কোন স্যারের বই? আজমল স্যারের বই। ক্লিয়ার? ওকে আচ্ছা, এইবার চলে আসো 8 ভাবে, বলছিলাম যে 8 ভাবে তোমাকে বায়োলজি পড়তে হবে। খুব সংক্ষেপে বলি, প্রত্যেকটা স্লাইডই করো, আমি ক্লাসের পরের নোটটা দিয়ে দিব তোমাকে, তাহলে বুঝছো কোন বই পড়বো। প্রথম প্রশ্ন ডান, কারণ তোমাকে আগে জানতে হবে যে কোন বইটা পড়ে তুমি আসলে কলেজ লাইফে একদম সেরা আউটপুট পাবা, সেরা রেজাল্ট করতে পারবা। তাহলে সেই প্রশ্নের উত্তর আশা করি আমি তোমাদেরকে দিয়ে দিছি। কোন বই পড়ে তুমি সেরা করবা সেটা অলরেডি তোমাকে উত্তরটা দেওয়া আছে, ঠিক আছে? ওকে, এইবার আসো আরেকটা কাজ খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো 8 ভাবে বায়োলজি পড়লে তোমার আর ওই যে বলছি যে না বুঝে বায়োলজি মুখস্থ করলে মনে থাকে না, সেই না বুঝে মুখস্থ করার অভিশাপ থেকে তুমি মুক্তি পাবা যদি 8টা কাজ করো। এবং এই 8 কাজ করলে আমি তোমাকে এইটুকু বলতে পারি, স্কুল লাইফে বায়োলজি বইটা এরকম ছিল, আর ইন্টার লাইফে বায়োলজির এক একটা বই এত মোটা, এরকম 2টা বই আমার সামনে এখন ফার্স্ট পেপারের বই আছে, হাসান স্যারের বইটা, এই যে এইটা দেখছো, এই একটা বই দেখছো কি পরিমাণ মোটা, দেখো একটা বই কি পরিমাণ মোটা, তুমি আগে এটা দেখো, এরকম 2টা বই তোমাকে পড়তে হবে, ফার্স্ট পেপারে হাসান স্যার, সেকেন্ড পেপারে আজমল স্যার। তো বুঝতেই পারতেছো স্কুল লাইফে তুমি চিকন বই অল্প পরে পার পেয়ে গেছো, না বুঝে মুখস্থ করে কোনোভাবে মার্কস তুলে ফেলছো, কিন্তু কলেজ লাইফে এত মোটা মোটা 2টা বই তুমি যদি না বুঝে মুখস্থ করতে যাও, গুড লাক, দেখা যাবে তুমি 2টা বা 3টা চ্যাপ্টার পরেই তুমি আর কিছুই পড়তে পারবা না, না বুঝে মুখস্থ করলেই 2-3 চ্যাপ্টারের বেশি তোমার কিছুই মনে থাকবে না। আর এই পড়া দিয়ে ঢাকা মেডিকেল তো দূরের কথা, তুমি তোমার কলেজ লাইফের দেখবা ফার্স্ট টার্ম পরীক্ষায় পাশ করতে পারতেছো না, বায়োলজি আটকে গেছো। বড় ভাইদেরকে জিজ্ঞেস করো। এই জন্য 8টা ট্রিক্স আছে যেটা আমি নিজে অ্যাপ্লাই করছি, অনুসরণ করো। দেখো কি কি সে 8টা ট্রিক্স, তাহলে কলেজ লাইফে 8 ভাবে হচ্ছে বায়োলজি পড়লে সবচেয়ে উপকৃত হবা। এটা এক এক টপিকের ক্ষেত্রে এক এক রকমভাবে কাজ করবে। তাহলে 8 ভাবে তোমাকে কি করতে হবে? বায়োলজি পড়তে হবে। আচ্ছা, আমি প্রত্যেকটাই আস্তে আস্তে একটু করে দেখানোর চেষ্টা করব, একটু করে করে। আজকে আমাদের ফাউন্ডেশন ক্লাসে যে 8টা ক্লাস নিব না, ফাউন্ডেশনে বলছে না, ওই 8টা ক্লাসে ঘুরে ফিরে 8 ভাবে বায়োলজি কীভাবে পড়লে সবচেয়ে ভালো করতে পারবা সব দেখাবো। আসো, প্রথম যে ভাবটা সেটা হচ্ছে যে কোনো বায়োলজির শব্দ, কঠিন শব্দ বা যে কোনো কিছু, যে কোনো বায়োলজির শব্দ, এটা কঠিন শব্দ, সেটা তোমাকে হচ্ছে ওয়ার্ড ভেঙে ভেঙে পড়বা, ওয়ার্ড ভেঙে ভেঙে, মানে অর্থাৎ ওয়ার্ড মিনিং জেনে জেনে হচ্ছে পড়বা, ওয়ার্ড ভেঙে ভেঙে পড়বা, ঠিক আছে? ওয়ার্ড ভেঙে ভেঙে। আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, যেমন একদম সহজ কিছু এক্সাম্পল দিই, যেমন ক্যারিওকাইনেসিস তোমার খুব পরিচিত, আমি একটা এক্সাম্পল দিয়ে সবগুলো একটু একবার আগে বলি। যেমন তোমার খুব পরিচিত একটা জিনিস হচ্ছে ভাইয়া ক্যারিওকাইনেসিস, পড়ছো তুমি, এটা কোষ বিভাজনে তুমি এই টার্মটা পড়ছো, ক্যারিওকাইনেসিস। আচ্ছা, আমি তোমাকে যদি একটু বলি, তুমি যদি জীবনে একটু মনোযোগ দিতা, তাহলে তুমি বুঝতে পারতা ক্যারিও এটা একটা গ্রিক শব্দ। ক্যারিও একটা কি শব্দ? গ্রিক শব্দ। এর মানে হলো নিউক্লিয়াস। এই ক্যারিও এটা একটা গ্রিক শব্দ, এর মানে হলো নিউক্লিয়াস। আর কাইনেসিস বলতে মুভমেন্টকে বোঝায়, চলনকে বোঝায়, মুভমেন্ট বা চলন, চলনকে বোঝায়, এটাও একটা শব্দ, এই শব্দের অর্থ হচ্ছে চলন বা মুভমেন্টকে বোঝায়। তার মানে ক্যারিওকাইনেসিস শব্দের মানে হচ্ছে নিউক্লিয়াসের চলন। দ্যাট মিন্স নিউক্লিয়াস 2 ভাগে ভাগ হয়ে একটা ভাগ এই দিকে যাবে, আরেকটা ভাগ এই দিকে আসবে, এটাই হচ্ছে ক্যারিওকাইনেসিস। এটাই তুমি 9-10-এ পড়ছিলা যে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। বাট তুমি আজকে শিখলা বায়োলজিতে যত ক্যারিও শব্দটা থাকবে, ক্যারিও মানে নিউক্লিয়াস, কাইনেসিস মানে চলন, তার মানে নিউক্লিয়াস 2 ভাগে ভাগ হয়ে 2 দিকে চলনকেই তোমার বলা হয় ক্যারিওকাইনেসিস। বলো, এখন তোমার জন্য কি কঠিন লাগতেছে? সহজ হয়ে গেছে না একটু? দেখো, এটা বুঝলে তোমার সুবিধাটা কি, শব্দ ভেঙে পড়লে সুবিধাটা কি, তুমি ইন্টারে উঠে আরেকটা শব্দ পাবা, ক্যারিওপ্লাজম। এখন তুমি মনে করো জীবনে তুমি শব্দটা শুনোও নাই, এই শব্দটা শুনোও নাই, বাট তুমি এখন এটা আইডিয়া করতে পারবা আসলে ক্যারিওপ্লাজমটা কি, শব্দ ভেঙে পড়লে। তুমি মাত্র শিখছো ক্যারিও মানে কি, নিউক্লিয়াস, তুমি মাত্র শিখছো ভাই ক্যারিও মানে নিউক্লিয়াস, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস। আর প্লাজম মানে বুঝাচ্ছে অর্ধতরল পদার্থ, অর্ধতরল পদার্থ বা সাইটোপ্লাজম টাইপ। প্লাজম মানে কি? সাইটোপ্লাজমের মতো কিছু একটা বা অর্ধতরল পদার্থ। তাহলে অর্ধতরল সাইটোপ্লাজমের মতো কিছু একটা। তাইলে তুমি আমারে বলো তো ক্যারিওপ্লাজম কি? ওই যে নিউক্লিয়াসের ভিতরে
সাইটোপ্লাজমের মতো যে জিনিস থাকে ওইটারই বলে ক্যারিওপ্লাজম। এবার তুমি বুঝতেছো? দেখো তোমার জন্য ইজি হয়ে গেছে, কারণ তুমি জানো ক্যারিও মানে নিউক্লিয়াস, প্লাজম মানে সাইটোপ্লাজমের মতো কিছু একটা। তাহলে ওই যে নিউক্লিয়াসের ভিতরে সাইটোপ্লাজমের মতো যে কিছু একটা থাকে ওইটারই নিউক্লিওপ্লাজম বলে, তার আরেকটা নাম হচ্ছে ক্যারিওপ্লাজম, তার আরেকটা নাম ক্যারিওপ্লাজম। এবার দেখছো ইজি হয়ে গেছে না, যে ক্যারিয়ন মানে ভাইয়া নিউক্লিয়াস, প্লাজম মানে সাইটোপ্লাজমের মতো। তাহলে নিউক্লিয়াসের ভিতরে ওই যে সাইটোপ্লাজমের মতো যা থাকে ওইটাই হচ্ছে ক্যারিওপ্লাজম, যার আরেকটা নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। দেখো নিউক্লিওপ্লাজম কিন্তু তুমি পড়ছো, তাহলে এবার কি কঠিন লাগতেছে? সহজ না? তাহলে দেখো ওয়ার্ড ভেঙে ভেঙে পড়লে একই টাইপের ওয়ার্ডের আরও অনেক রিপিট পাবা, অনেক ধরনের রিপিট পাবা, যেটা তোমার জন্য আসলে ইজি করে দিবে। বুঝছো? বুঝাইতে পারছি? তাহলে শব্দ ভেঙে ভেঙে পড়লে তুমি শিখবা একটা শব্দ, ওই এক শব্দ দিয়ে তুমি এরকম 2, 3, 4টা টার্ম তোমার মনে থাকবে, ইজি। আমি তোমাকে আরও ইজি করে দিই, আরেকটা ছোট্ট টপিক দিয়ে তোমাকে আরেকটু ইজি করে দিই, আরেকটু বুঝাই। ধরো তুমি এই জিনিসটা তো অবশ্যই শুনছো, ইউক্যারিওটিক কোষ, এইটা তুমি অবশ্যই শুনছো, তুমি এসএসসি পাস করে ফেলছো, তুমি ইউক্যারিওটিক কোষ বায়োলজিতে পড়ো নাই, তাইলে হবে না। এবার দেখো তোমাকে আমি আরও সহজ করে দিই যে কেন শব্দ ভেঙে বললে তোমার জন্য মনে রাখাটা ইজি। আসো, বায়োলজিতে একটা কথা তুমি অলওয়েজ মাথায় রাখবা, ইউ শব্দের মানে হলো প্রকৃত। দেখো শব্দ ভেঙে পড়লে কত ইজি হয়। ইউ শব্দের মানে হলো প্রকৃত বা উন্নত, প্রকৃত বা উন্নত, এটাও একটা গ্রিক শব্দ। তাইলে তুমি একটা জিনিস শিখে ফেললা, শব্দের প্রথমে, বায়োলজিতে শব্দের প্রথমে ইউ থাকলে এটা প্রকৃত বা উন্নত বোঝায়, ঠিক আছে? আর ক্যারিওটিক নামটা শুনেই বুঝতেছো ভাই এখানে ক্যারিয়ন ক্যারিয়ন কিছু একটা আছে। তাহলে ক্যারিয়ন মানে কি? ক্যারিয়ন মানে ভাই নিউক্লিয়াস, গ্রিক ভাষায় ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, তুমি শিখে ফেলছো, তোমার আর কোনো কনফিউশন নাই। তাহলে ক্যারিওটিকের মধ্যে ক্যারিয়ন আছে, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। আর তুমি আরেকটা নতুন শব্দ শিখলা গ্রিক ভাষায়, ইউ মানে প্রকৃত বা উন্নত। বায়োলজিতে যদি কখনো ইউ থাকে, ইউ মানে প্রকৃত বা উন্নত, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। তার মানে তুমি বুঝলা যে ইউক্যারিওটিক কোষ বলতে তাহলে এমন একটা কোষকে বোঝায় যেই কোষের নিউক্লিয়াসটা উন্নত। তাহলে যেই কোষের কি? নিউক্লিয়াস উন্নত। এবার তুমি দেখো তাহলে নিউক্লিয়াস উন্নত বলতে কি বোঝায়। তাহলে এই ইউক্যারিওটিক কোষের তার মানে নিউক্লিয়াসটা উন্নত, দ্যাট মিন্স উন্নত নিউক্লিয়াস মানে হচ্ছে এর চারপাশে নিউক্লিয়াসের আবরণ থাকবে, দেন ওই যে ক্যারিওপ্লাজম বা নিউক্লিওপ্লাজম থাকবে, আবার সেই নিউক্লিওপ্লাজমটাই জমাট বেঁধে মাঝখানে কাইন্ড অফ হচ্ছে তোমার নিউক্লিয় লাস তৈরি করবে, আর সেই নিউক্লিয় লাসের সাথেই সুতার মতো তোমার লেগে থাকবে হচ্ছে ক্রোমোজোম। এই চারটা বৈশিষ্ট্যই তোমার ইউক্যারিওটিক কোষে থাকবে। দেখছো তুমি আজকে শব্দের অর্থ শেখার কারণে তোমার আর কষ্ট করে ইউক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য মুখস্থ করা লাগতেছে না। তুমি এমনিতেই জানো যে ভাইয়া ইউ মানে হচ্ছে প্রকৃত বা উন্নত, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। তাহলে ইউক্যারিওটিক শব্দের মানে হচ্ছে উন্নত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, উন্নত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। তার মানে কি? তার মানে এই কোষের নিউক্লিয়াসটা উন্নত, দ্যাট মিন্স এই কোষের নিউক্লিয়াসে চারপাশে আবরণ থাকবে, নিউক্লিওপ্লাজম থাকবে, নিউক্লিওলাস থাকবে, ক্রোমোজোম থাকবে, দ্যাটস ইট, শেষ। তোমার ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের বৈশিষ্ট্য তুমি পেরে ফেলছো জাস্ট বিকজ তুমি শব্দের মানে জানো। আর একটা কোষের আসল জিনিস কোনটা? নিউক্লিয়াস। তাহলে আসল জিনিসটা যদি উন্নত হয় তাহলে বাকিগুলোও উন্নত, তার মানে বাকি অঙ্গাণুগুলোও থাকবে ইউক্যারিওটিক কোষে। কি থাকবে? মাইটোকন্ড্রিয়া থাকবে, ক্লোরোপ্লাস্ট থাকবে, গলজি বডি থাকবে, আবার এদের যে রাইবোজোমটা থাকবে সেই রাইবোজোমটাও উন্নত ধরনের রাইবোজোম, 80S রাইবোজোম, 80S রাইবোজোম, শেষ। তোমার ইউক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য শেষ। দেখো এটাই তুমি 9, 10-এ পড়ছিলা, অথচ না বুঝে মুখস্থ করছো। ক্লিয়ার? তাহলে বুঝছো শব্দের অর্থ ভেঙে পড়লে বায়োলজি কত সহজ, যে এক শব্দ 10 জায়গায় তুমি পাবা, বাট অর্থ তো সেম। ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, ইউ মানে উন্নত। তাহলে ইউক্যারিওটিক কোষ হচ্ছে এমন একটা কোষ যেই কোষের নিউক্লিয়াসটা উন্নত, দ্যাট মিন্স সেই নিউক্লিয়াসের চারপাশে আবরণ থাকবে, নিউক্লিওপ্লাজম থাকবে, নিউক্লিওলাস থাকবে, ক্রোমোজোম থাকবে। আর যার আসল জিনিস অর্থাৎ নিউক্লিয়াস উন্নত যেই কোষের, তাহলে সেই কোষের বাকি অঙ্গাণুগুলাও ঠিকঠাক মতো থাকবে, দ্যাট মিন্স ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যা যা তুমি শুনছো সবই থাকবে। আবার এখানে যে রাইবোজোমটা থাকবে সেটা উন্নত ধরনের রাইবোজোম, মানে 80S রাইবোজোম, শেষ। দেখো এক লাইনে তুমি শব্দের অর্থ জানছো, তোমার বৈশিষ্ট্য শেষ। তুমি আর জীবনে ইউক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য তুমি অন্তত আর ভুলবা না, শেষ। তাহলে এটা হচ্ছে প্রথম টাইপটা, 8টা টাইপের মধ্যে প্রথম টাইপ, যে ওয়ার্ড ভেঙে ভেঙে পড়লে একই শব্দ 10 জায়গায় আসে, 10 জায়গাতেই তুমি খুব সহজেই বুঝতে পারবা যে কোনটা আসলে কি। ক্লিয়ার? ওকে, এবার চলে আসো দ্বিতীয় টাইপটা। দ্বিতীয় টাইপে কি দেখো, দ্বিতীয় টাইপে, এটা আমি কিন্তু ফাউন্ডেশন ক্লাস, বেসিক ঝালাই ক্লাস, আমি আবারও বলতেছি তোমাদেরকে, কিন্তু আমি কোনো কিছুতে যাচ্ছি না। আচ্ছা তোমাদের কমেন্টগুলো একটু পড়ি।
একটু কমিউনিকেশনটা ইম্পর্ট্যান্ট। ওকে, ঐশী বলছে ভাইয়া, মাহিয়া হাসান ঐশী, একটু কমেন্টগুলো পড়ি, একটা একটা করে ধাপ পড়াবো, একটা একটা করে কমেন্ট দেখবো। ওয়ালাইকুম আসসালাম তামজিদ, আশরিকা আছো, নাফিজ আছো, মিথুন দেরাজ আছো, আচ্ছা আদিবাল দিন আছো ভাইয়া, অল ক্লিয়ার, নাফিসা আঞ্জুম আদিবা আছো, সিদ্দিকুর রহমান আছো, আশরাত জাহান আছো, জয় আছো, বেস্ট টিচার, নাফিস ইকবাল, আশরিকা আছো। আচ্ছা আমি আগে ফেসবুকের কমেন্টগুলো দেখতেছি, দেন আমি ইউটিউবের কমেন্টগুলোও পড়বো। আচ্ছা ঐশী বলছে ভাইয়া এখন থেকে কি বইগুলো রিডিং করে রাখবো? অবশ্যই। একটা কথা মাথায় রাখবা, এইচএসসিতে বা অ্যাডমিশনে তুমি যদি ভালো করতে চাও তোমাকে মূল বই পড়তে হবে, মেইন বই পড়তে হবে, ঠিক আছে? এর কোনো বিকল্প নাই। ওকে, আর সাথে গাইড প্লাস টেক্সট বুক, নাফিস ইকবাল বলছে হ্যাঁ তুমি টেক্সট বুক আগে পড়বা, দেন ওইগুলা প্র্যাকটিস করতে পারো তুমি গাইড থেকে, কোনো সমস্যা নেই। নাফিস আঞ্জুম বলতেছে পানি পানি, ইটস ওয়াটার, ঠিক আছে। গ্রিসের মানুষরা মেবি বাংলার মতো বায়োলজি পড়ে, ওই যে গ্রিক দার্শনিক ছিল না তামজিদ, বুঝছোই, দার্শনিকরা এইগুলা নামকরণ করছে, বস। ভাইয়া এইটিএস মানে কি? আচ্ছা এগুলো আমরা বলবো আজকে, ফাউন্ডেশন ক্লাস, আগে তোমাদের একদম বেসিক কিছু জিনিস পড়বো, আস্তে আস্তে আমরা সব জায়গায় আসবো। এইটিএস এটা আমরা বলবো যে এটা অধক্ষেপণের হার, বাট এটা আজকে ক্লাসের দরকার নাই, আমরা তো এখনো চ্যাপ্টারে ঢুকতেছি না, জাস্ট তোমাদের আগে বেসিকগুলো ঝালাই করে নেই, ঠিক আছে? আমরা বলবো, সব কিছু বলবো। একজন বলছে কোষ বিভাজন পড়াইলে ভালো হয়। আচ্ছা শুনো, কোর্সে আমরা সবই পড়াবো, কিন্তু এই ফাউন্ডেশন কোর্স বেসিক ঝালাই, এখানে কোনো চ্যাপ্টার পড়াইতে আসি নাই। আমরা আসছি বায়োলজিতে কিছু শব্দ আছে, পুরো ইন্টার লাইফের বায়োলজিতে ঘুরায় ফিরায় তোমার 50 থেকে 60টা শব্দ আছে, বা 60-70টা শব্দ আছে, যেই শব্দের অর্থ জানলে তোমার পুরো ইন্টারের বই তুমি নিজেই পড়তে পারবা। পানি পানি এইগুলাই তোমাকে আমরা বেসিক ঝালায় পড়াবো। চ্যাপ্টার আমরা কোর্সে পড়াবো, কোনো সমস্যা নেই, এখানে আমরা গতানুগতিক কোর্সের মানে চ্যাপ্টারের ক্লাস পড়াবো না, এমন কিছু পড়াবো যেটা ইন্টারেস্টিং এবং তোমার জানা দরকার ছিল এসএসসিতে, বাট হয়তো তুমি জানো নাই, বাট এখন তোমার কাছে ইজি হবে বায়োলজিটা। ওকে ঠিক আছে, এইটিএস আমরা বলবো, কোনো সমস্যা নাই, কিন্তু এটা বেসিক ঝালাই ক্লাস, এটা তো আসলে চ্যাপ্টারের ক্লাস না, এই জন্য আমরা এটা পরে বলবো, তুমি দেখতে থাকো, এগুলো আমরা পরে রিপিট হবে, এই 8টা ক্লাসের মধ্যে চলে আসবে, টেনশন করো না। এইটিএস কি 70s কি আমরা এগুলো বলবো। আচ্ছা আমি একটু ইউটিউবের কমেন্টটাও একটু দেখে আমি আবার পরের টাইপে চলে যাই। সানশাইন আছো, ওয়াসিফ 60 ডিগ্রি আছো, আনিপুর আসু আছো, আচ্ছা ঠিক আছে, জিহাদ বেবি, আচ্ছা এখন বায়োলজি ভালো লাগতেছে, সানশাইন ওকে, জামি, এনডিসি অ্যাডমিশনের কোর্স কত তারিখ থেকে চালু হবে? জামি এটা আমরা আগামীকাল আমরা হচ্ছে লঞ্চিং লাইভ করবো, আগামীকাল লঞ্চিং লাইভ করবো, ঈদের পরে ক্লাস শুরু হবে, রুটিন দিয়ে দিব আমরা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 2 নম্বর পয়েন্টে চলে যাই, তাহলে শব্দ ভেঙে সুন্দর করে হচ্ছে পড়লাম। 2 নম্বর জিনিসটা হচ্ছে কোনো কিছুর গঠন, বায়োলজিতে প্রচুর দেখবা গঠন পড়তে হয়, বায়োলজিতে তুমি প্রচুর দেখবা যে কোনো কিছুর গঠন, ঠিক আছে, কোনো কিছুর গঠন পড়তে হয়, যে এই অঙ্গাণুর গঠন বা এই কোষের গঠন বা মাইটোকন্ড্রিয়ার গঠন, অনেক কিছু কিন্তু বায়োলজিতে আসে, এগুলো তোমাদের কাছে কঠিন লাগে, এই গঠনগুলো বায়োলজিতে কিভাবে পড়া উচিত। কোনো কিছুর গঠন অলওয়েজ তুমি চিত্র সহ পড়বা, বায়োলজিতে যখনই কোনো কিছুর গঠন আসবে তুমি সেই গঠনগুলা চিত্র সহ পড়বা, তোমার জন্য বায়োলজি সহজ হবে। এক্সাম্পল দিয়ে দেখাই, ধরো তোমাকে বললো যে ভাইয়া মাইটোকন্ড্রিয়ার গঠনটা একটু বলেন তো ভাই, মাইটোকন্ড্রিয়া, ধরো তোমার পরীক্ষায় আসছে মাইটোকন্ড্রিয়ার গঠনটা হচ্ছে ভাইয়া একটু বললে খুব ভালো হয়। ওকে ঠিক আছে, ধরো তোমাকে বললো যে ভাই মাইটোকন্ড্রিয়ার গঠনটা একটু বলেন, তো মাইটোকন্ড্রিয়ার গঠনটা তাহলে কিভাবে করব, চলো আমরা একটু দেখি। তাহলে বায়োলজিতে যে কোনো কিছুর গঠন তুমি চিত্র সহ পড়বা, তোমার জন্য ইজি হবে। দেখো আমি যেই প্রসেসগুলো বলতেছি, এই প্রসেসগুলো পড়েই কিন্তু আমরা নিজেরাও ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি, ওই লেভেলের বায়োলজি তোমাকে আমরা শিখাবো। তাইলে তুমি যদি ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার মতো ওই লেভেলের বায়োলজি পড়ো, ইনশাল্লাহ তুমি কলেজ লাইফ কলেজ লাইফ এইচএসসি পরীক্ষা অ্যাডমিশন কোনো জায়গায় আটকাবা না, তাই না? বায়োলজি পড়ার উদ্দেশ্য তো এটাই যে আমি যাতে ডিএমসিতে চান্স পাওয়ার মতো ওই লেভেলে বায়োলজি পড়তে পারি, যেখানে আমরা 3জন ঢাকা মেডিকেলের ভাইয়ারা আছি এই কোর্সে তোমাদেরকে এগুলো পড়ানোর জন্যই। আচ্ছা তো কোনো কিছুর গঠন যখনই পড়বা চিত্র সহ পড়বা, বইয়ে ছবি আছে সেই ছবিটা মনোযোগ দিয়ে পড়বা, আর তুমি সেই ছবি দেখে দেখে পড়বা। যেমন আমি যখন মাইটোকন্ড্রিয়ার গঠন পড়তাম, আমি কখনো না বইয়ের বর্ণনা পড়তাম না, আমি সরাসরি চলে যেতাম হচ্ছে বইয়ের ছবিতে, আমি দেখতাম বইয়ের ছবিতে এরকম একটা সুন্দর জিনিস আঁকা আছে, কোনো কিছুর গঠন পড়লে আমি কখনো আর বর্ণনা পড়তাম না, আমি আগে ছবিটা দেখতাম, আমি আগে কি করতাম, ছবিটা দেখতাম, ঠিক আছে? এই যে ছবিটা দেখতাম, দেখো ধরো বইয়ে এই ছবিটা আঁকা আছে, জাস্ট দেখাচ্ছি, আগে বইয়ে ধরো এইরকম টাইপের একটা ছবি আঁকা আছে, ঠিক আছে?
ওকে, তারপরে ধরো আমি তোমাদেরকে বলে দিই কি কি জিনিস আঁকা আছে বইয়ে। আচ্ছা, ধরো এরকম একটা ছবি বইয়ে আঁকা আছে, আমি বইয়ের সাথে মিলে দেন আমি বর্ণনা পড়তাম, তাহলে আমার জন্য এই জন্য কোনো কিছুর গঠন একদম সহজ হয়ে যাইত। যেমন বইয়ে বলা আছে যে মাইটোকন্ড্রিয়ার 2 স্তর বিশিষ্ট আবরণ, আমি হাত দিয়ে গুনতাম যে কিভাবে 2 স্তর হইলো, এই যে ঠিক আছে, এই যে এটা একটা স্তর আর এই যে সবুজটা হচ্ছে আরেকটা স্তর। তাহলে দেখো এই পেস্ট কালার, এই পেস্ট কালার হচ্ছে একটা স্তর আর সবুজটা হচ্ছে আরেকটা স্তর। তাহলে মিলছে, বইয়ের বর্ণনার সাথে মিলছে যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে 2 স্তর বিশিষ্ট। আমি এমনি মনে রাখতাম, ও ঠিক আছে 2 স্তর বিশিষ্ট, ভিজুয়ালাইজ করতাম ছবিটা। দেন বইয়ে বলতো বাইরের স্তরটা মসৃণ, তো দেখো বাইরের স্তরটা তো মসৃণই, কোনো ভাঁজ আছে? বাইরের স্তরে কোনো ভাঁজ আছে? ভাঁজ নাই, মিলাইতাম আমি বইয়ের সাথে, হ্যাঁ ঠিক আছে মসৃণ। ভিতরের স্তরটা হচ্ছে বিভিন্নভাবে ভিতরের দিকে ভাঁজযুক্ত, তো আমি দেখতাম যে ও আচ্ছা সবুজটা হচ্ছে ভিতরের স্তর, ঠিকই তো, ভিতরের স্তরটা বিভিন্নভাবে ভিতরের দিকে ভাঁজযুক্ত হয়ে গেছে, ছবি মিলাইতাম, ঠিক আছে বইয়ের কথা। দেন এই ভিতরের স্তরের ভিতরে কিছু অর্ধতরল পদার্থ থাকে যেগুলোকে হচ্ছে তোমার ম্যাট্রিক্স বা স্ট্রোমা বলে, ম্যাট্রিক্স বলে। তো আমি দেখতাম যে ঠিক আছে ভিতরের ভিতরে এই নীল নীল কিছু কিছু জিনিস দিছে, এটা হচ্ছে ম্যাট্রিক্স বা স্ট্রোমা, বুঝতাম। দেন বলতো এই যে ভাঁজ হওয়া যে অংশগুলা, এই ভাঁজগুলারে ক্রিস্টি বলে, বুঝতাম যে ও আচ্ছা তার মানে এই ভাঁজগুলা হচ্ছে ক্রিস্টি, বুঝতাম যে ও আচ্ছা এই ভাঁজগুলা হচ্ছে ক্রিস্টি, ঠিক আছে বুঝতাম। দেন বলতো এই ক্রিস্টির গায়ে এই যে অক্সিজম নামক কিছু দানা লেগে আছে, আমি ছবি মিলাইতাম বইয়ের সাথে, ও আচ্ছা ঠিক আছে এই যে এই জিনিসগুলা লেগে আছে পিঙ্ক কালারে, এগুলো হচ্ছে অক্সিজম দানা, মিলাইতাম। দেন আমারে বলতো এই মাইটোকন্ড্রিয়াতে রাইবোজোমও আছে কিছু, আমি বুঝতাম ও আচ্ছা এই সাদা সাদা ডটগুলো হচ্ছে রাইবোজোম, বুঝতাম। তারপরে মাইটোকন্ড্রিয়াতে নিজস্ব বৃত্তাকার ডিএনএ আছে, এই যে দেখো এই কমলা কালারের জিনিসটা দেখো, বৃত্তাকার ডিএনএও আছে। আমি এগুলো বইয়ের সাথে মিলায়া দেখতাম। দেন তাতে লাভটা কি হইতো, আমি ছবি দেখতাম, দেন ছবির সাথে বর্ণনা মিলায় পড়ার কারণে আমার কাছে এই যে ছবিটা মাথায় গেঁথে যাইতো। আর যখন ছবিটা মাথায় গেঁথে যাইতো, পরীক্ষায় ধরো প্রশ্ন আসছে মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করো, আমি না বইয়ের কথা মনে করতাম না, আমি ছবিটা মনে করতাম যে ছবিটা যেন কি ছিল, হ্যাঁ ওই যে বাইরের স্তরটা মসৃণ, লিখতাম বাইরের স্তরটা মসৃণ, তারপরে ভিতরের স্তরটা ছবির কথা চিন্তা করতাম, ওই যে ভাঁজ হয়ে গেছে, ভাঁজযুক্ত, ভাঁজগুলোর জন্য কি বলে মনে করতাম, ও ক্রিস্টি বলে, ক্রিস্টির গায়ে জানি কি কি গোল গোল থাকে, অক্সিজম বলে, ঠিক আছে। তারপরে জানি কি থাকে, ওই ভিতরের স্তর দ্বারা আবৃত ম্যাট্রিক্স থাকে, তারপরে জানি কি থাকে, ও ছোট্ট ছোট্ট কিছু গোল্লা গোল্লা পয়েন্ট ছিল, হ্যাঁ ওইগুলো জানি কি বলে, রাইবোজোম বলে, আর একটা বৃত্তাকার কি জানি ছিল, ডিএনএ ছিল, শেষ। এই যে ছবিগুলো দেখা পড়তাম, পরীক্ষার খাতায় ছবির কথা মনে করতাম, আমার অটোমেটিক মাথায় মনে করতাম ছবির কথা, আর হাত দিয়ে বর্ণনা লিখতাম, দ্যাটস ইট, শেষ। আর সাথে একটা চিত্র এঁকে দিতাম, ব্যাস 3-এ 3, 4-এ 4, এমনি করে আমি বায়োলজিতে হাইস্ট পেয়ে আসছি। তার মানে দ্বিতীয় প্রসেস হচ্ছে, যখনই বায়োলজিতে কোনো কিছুর গঠন পড়বা, অলওয়েজ বর্ণনা পড়বা না, তুমি আগে বইটা দেখো, বইয়ের কোথায় ছবিটা আছে, আগে ছবিটা দেখো বুঝো, দেন বর্ণনার সাথে মিলাও, দেখবা তোমার বইয়ের বর্ণনাগুলো একদম মাথায় ঢুকে গেছে, হ্যাঁ ঠিকই তো, ছবিতে যা আঁকে এটাই খালি ডিসক্রাইব করছে, দ্যাটস ইট। এটা হচ্ছে 2 নম্বর উপায়, ক্লিয়ার। 3 নম্বর জিনিসটা হচ্ছে, তুমি নিজে মনে করো এখন কিছু একটা প্র্যাকটিস করতেছো, তাহলে 2 নম্বর পয়েন্ট। এবার আসো 3 নম্বর, তুমি নিজে মনে করো কিছু একটা প্র্যাকটিস করতেছো, তাহলে এই যে তুমি নিজে যে কোনো কিছু একটা প্র্যাকটিস করতেছো, এই প্র্যাকটিসগুলো তুমি কিভাবে শিখবা দেখো, সেটা হচ্ছে তুমি নিজে চিত্র আঁকবা। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে চিত্র আঁকবা নিজে। ধরো তুমি অনেক চেষ্টা করতেছো মাইটোকন্ড্রিয়ার গঠন, খালি মুখস্থ করতেছো না বুঝে, বাইরের স্তরটা মসৃণ, ভিতরের স্তরটা ভাঁজযুক্ত, ভাঁজগুলারে ক্রিস্টি বলে, ক্রিস্টির গায়ে অক্সিজম থাকে, এই হ্যান থাকে, ত্যান থাকে, এটিপি সিনথেসিস থাকে, রাইবোজোম থাকে, বৃত্তাকার ডিএনএ থাকে, তুমি কিন্তু এরকম ঠাডা মুখস্থ করছো, 9-10-এ কিন্তু এমনিই পড়ছো ম্যাক্সিমাম স্টুডেন্টরা, পইরা তোমার মাথা টাথা গরম হয়ে গেছে। বাট তুমি এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, মাইটোকন্ড্রিয়ার গঠনই তো তোমাকে পড়তে হবে, বা কিছুর একটা গঠনই তো তুমি পড়বা, বায়োলজিতে ম্যাক্সিমামই গঠনই পড়া লাগে, তাহলে সেই গঠনটা তুমি একটা কাজ করো না রে ভাই, তুমি নিজে চিত্র আঁকো, তুমি নিজে এখন চিত্র আঁকো, বাইরের স্তরটা মসৃণ ছিল, ভিতরের স্তরটা বিভিন্নভাবে এই যে ভিতরের দিকে ভাঁজ ছিল, এই ভাঁজ হওয়ার ক্রিস্টি বলতো, ক্রিস্টির গায়ে গোল্লা গোল্লা অক্সিজেন থাকতো, এখানে বৃত্তাকার একটা ডিএনএ থাকতো, কিছু রাইবোজোম থাকতো, আর ভিতরেটা হচ্ছে ম্যাট্রিক্স বা স্ট্রোমা, নিজে ছবি আঁকো, তোমার জন্য একদম ইজি হবে। এটা হচ্ছে 3 নম্বর জিনিস। দেন 4 নম্বর পয়েন্টটা কি? 4 নম্বর পয়েন্টটা হচ্ছে, কোনো কিছু তুমি পড়বা, যেটা পড়বা কোনো কিছু, সেই জিনিসটা হলো
তুমি জিনিসটা রিক্যাপ করবা বারবার। আমরা এটাকে নাম দিছি ন্যানো রিক্যাপ টাইম। আমরা এটারে নাম দিছি কি? ন্যানো রিক্যাপ টাইম। অর্থাৎ তুমি কোনো কিছুকে রিক্যাপ করবা। আচ্ছা, রিক্যাপ জিনিসটা কি এটা একটু বললে তোমরা অনেকে বুঝো না। রিক্যাপ শব্দের মানে আসলে সোজা বাংলায় হয়েছে রিপিট করা। রিক্যাপের সোজা বাংলা হচ্ছে রিপিট করা। অর্থাৎ তুমি এতক্ষণ যা পড়ছো তুমি এটা রিপিট করো। যেমন আমি তোমাকে এতক্ষণ যা পড়াইছি, চলো একটু রিপিট করলে তোমার জন্য আরো ইজি হবে। দেখো যে ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, ইউ মানে হচ্ছে প্রকৃত বা উন্নত। তাহলে ইউক্যারিওটিক কোষ মানে হচ্ছে এমন একটা কোষ যেই কোষের নিউক্লিয়াসটা উন্নত। তাহলে উন্নত নিউক্লিয়াস মানে কি? চারটা জিনিস থাকবে। নিউক্লিয়াসের আবরণ থাকবে, নিউক্লিওপ্লাজম থাকবে, নিউক্লিওলাস থাকবে, ক্রোমোজোম থাকবে, শেষ। আর যেই কোষের আসল জিনিস মানে নিউক্লিয়াসটা উন্নত, ওই কোষের বাকি জিনিস উন্নত হবে। তার মানে এখানে ক্লোরোপ্লাস্ট থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, গলজি বডি থাকবে, রাইবোজোম থাকবে, সব থাকবে। আবার রাইবোজোমের দুইটা টাইপ আছে, একটা হচ্ছে 70S আর একটা হচ্ছে 80S। তাহলে এর মধ্যে উন্নত কোনটা? 80S। তাহলে 80S রাইবোজোম থাকবে, শেষ। আমার ইউক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য পড়া শেষ। বাট বলতে এইমাত্র আমি কি করলাম? এতক্ষণ আমি যা পড়ছি ওইটার আমি আবার কি করলাম? আসলে রিপিট করলাম, সামারাইজ করে একবার করে নিজে পড়লাম। এটাকেই বলা হয় রিক্যাপ করা। তুমি যখন একটা কঠিন টপিক একবার পড়ার পর, দুইবার পড়ার পর, আবার যখন শর্ট টাইমে অর্থাৎ ধরো 2-3 মিনিটের মধ্যে ওই টপিকটাকে তুমি যদি আবার রিপিট করো, এই যে আমি তোমাকে রিপিট করে পড়াইলাম, জিনিসটা একদম মাথায় সেট হয়ে যায়। আমরা যখন কোনো একটা পড়া বায়োলজিতে প্রথমবার পড়ি, এটা আমাদের ব্রেইনের অস্থায়ী মেমোরিতে জমা হয়। দেন এটা যখন দ্বিতীয়বার আমরা হচ্ছে এরকম রিক্যাপ করি বা রিপিট করি, তখন এই পড়াটা আমাদের মাথার স্থায়ী মেমোরিতে জমা হয়। এই পড়াটা আমাদের অনেক দিন মনে থাকে এবং মুখস্থ হয়ে যায়, কাইন্ড অফ বুঝে বুঝে মুখস্থ হয়ে যায়। তার মানে একটা পড়া এরকম ন্যানো রিক্যাপ করে অর্থাৎ রিপিট করে সামারাইজ করে তুমি 5 মিনিট পর আবার পড়ো। তাইলে তোমার যেটা সুবিধা হবে যে একটা কঠিন টপিক তুমি মনে করো গত 10 মিনিটে পড়ছো, এখন তুমি ওটা আবার রিপিট করো। বই বন্ধ করো, বই বন্ধ করে রিপিট করো। ইউ মানে প্রকৃত, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, তাহলে প্রকৃত নিউক্লিয়াস। তাহলে একটা সুন্দর ওই 4টা বৈশিষ্ট্য থাকবে নিউক্লিয়াসের, সাথে অন্য অঙ্গাণু থাকবে। এই যে তুমি পুরো জিনিসটাকে আবার রিপিট করলা, বই বন্ধ করে নিজে চিন্তা করে করে রিপিট করলা, এটাকেই বলা হয় রিক্যাপ। এই রিক্যাপটা তুমি যদি করো, তাহলে প্রথমবার তুমি যখন 10-15 মিনিট লাগায় পড়ছো, তোমার মাথার অস্থায়ী মেমোরিতে তথ্যগুলা ছিল। এখন তুমি আরেকবার রিক্যাপ করার কারণে স্থায়ী মেমোরিতে চলে আসছে। এই যে তোমার এখন এই জিনিসটা অনেক দিন মনে থাকবে। এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট বায়োলজি পড়ার। এই সবগুলা অ্যাপ্লাই করবা বাস্তব জীবনে, যখন বায়োলজি পড়বে অ্যাপ্লাই করবা, তাইলে তোমার অনেক দিন মনে থাকবে। ওই ডিএমসি লেভেলে তোমার বায়োলজি পড়া হবে এবং মনেও থাকবে। আমাদের বায়োলজি নিয়ে কিন্তু আরেকটা অভিযোগ থাকে, ভাই পড়ি কিন্তু মনে থাকে না, ভাই কালকে পড়ছি সব ভুলে গেছে আজকে। এটা কেনই যে তুমি রিক্যাপ করো না। আমি তোমাকে সব সমস্যার সমাধান দেখায় দিচ্ছি যে কীভাবে পড়বা, তাহলে বায়োলজি সহজও লাগবে, আবার মাসের পর মাস তুমি বায়োলজি মনেও রাখতে পারবা। এবার আসো 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টটা তোমাকে এটা একটু দেখাইতে হবে। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে ভাই ভিজুয়ালাইজ করা। 5 নম্বর পয়েন্টটার নাম হলো, আমি কিন্তু তোমার দেখছোই পয়েন্ট আকারে আকারে কিন্তু তোমার আসলে পড়াচ্ছি, ভিজুয়ালাইজ করে। এটাও আমি আসলে তোমার পড়াচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি ক্লাস নিচ্ছি। ক্লাসে কেমনে কি পড়বো আমি তোমার আসলে ভিজুয়ালাইজ করাচ্ছি। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভিজুয়ালাইজ করা। এখন দেখো বইয়ে তো সব ছবি থাকে না। তোমার হঠাৎ করে আমি বললাম যে একটা কোষ, প্রকৃত কোষ, তুমি এখন চিন্তা করলা যে ভাই কোষটা কেমনে থাকে, এটা যদি একটু দেখতে পারতাম তাইলে না জানি একদম উন্নত হইতো, উড়াইয়া ফেলতাম। তুমি এটা মনে করতেই পারো। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, এই জন্য আমি তোমার লিখে রাখছি ভিজুয়ালাইজ করা। ভিজুয়ালাইজ মানে বুঝো একটা জিনিস নিজের চোখে দেখে তুমি বায়োলজি শিখবা। তোমার যদি হঠাৎ করে বলি আমাদের কিডনি এই দিকে থাকে, হ্যাঁ এই যে আমাদের কোমরের দিকে কিডনি থাকে, এই পাশে একটা এই পাশে একটা, তুমি না এটা ভিজুয়ালাইজ করতে পারবা না, কারণ তুমি জীবনে কোনো মানব দেহ দেখছো? মানব দেহ কখনো মানে কাটাকাটি করছো? ডাক্তাররা যে আমরা যে মানব দেহ বা বডি কেটে কেটে আমরা শিখি, তুমি কি আমাদের মতো কখনো দেখছো? তাহলে তোমার পক্ষে কিন্তু এই দেহের এই সাইডে কিডনি থাকে, বা মনে করো হৃৎপিণ্ড এমনি পাম্প করতেছে, এখানে এরকম এরকম করে ধপধপ করে করে পাম্প করতেছে, এইটা তোমার পক্ষে ফিল করা কঠিন। বাট তুমি যদি ভিজুয়ালাইজ করো, যেটা আমরা আমাদের কোর্সের ক্লাসগুলোতে করাবো, এইভাবে তুমি যদি ভিজুয়ালাইজ করো তোমার জন্য বায়োলজি সহজ। যেমন আমি তোমার এখন একটা ছোট্ট জিনিস ভিজুয়ালাইজ করে একটা নমুনা দেখাই। আজকে তো বেসিক ঝালাই ক্লাস, নমুনা দেখাই যে ভিজুয়ালাইজ বলতে আমি কি বুঝাচ্ছি। চলো আমরা চলে আসি। এই যে দেখো, এটাই হচ্ছে তোমার সেই ইউক্যারিওটিক কোষ। এইমাত্র বললাম না ইউক্যারিওটিক কোষ, দেখো এটাই হচ্ছে তোমার সেই বিখ্যাত ইউক্যারিওটিক কোষ। এইটা আজকে তোমার ভিজুয়ালাইজ করাই। এখন দেখো তোমার একদম পানির মতো সহজ হয়ে যাবে। প্রথম কথা হইল এটা প্রাণী কোষ। তাহলে আমারে বলো তো ঝটপট, প্রাণী কোষে অবশ্যই কি থাকে না?
কোষ প্রাচীর থাকে না, তাহলে এটার কি কোনো কোষ প্রাচীর থাকবে? থাকবে না। তাহলে এটার কোনো কোষ প্রাচীর থাকবে না, কিন্তু বাকি সব কিছু আছে। ভাইয়া এটা কি? এই যে দেখো, এটা ধরলাম, এটা একটু ধরি, হ্যাঁ। এইটা হইল তোমার এই যে এখানে যে জিনিসটা তুমি দেখতেছো, এটা হইল সেল মেমব্রেন, মানে কোষ ঝিল্লি। এটা হচ্ছে কোষ ঝিল্লি, ঠিক আছে? কোষ ঝিল্লি, প্রাণী কোষ, আগেই বলে দিছে এটা প্রাণী কোষ। তার মানে কি এখানে কোনো কোষ প্রাচীর থাকে না, তাহলে শুধু কোষ ঝিল্লি থাকে, তাহলে এটা হচ্ছে কোষ ঝিল্লি। আচ্ছা, এখন তোমার মন চাইলো ভাই আমি আরেকটু ভিজুয়ালাইজ করতে চাই, আরও দেখতে চাই, তুমি একটা কাজ করো, কোষ ঝিল্লিটারে সরায়া দাও। দেখো এই যে ভিতরের অঙ্গাণুগুলো তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে? আবার খেয়াল করো তো, আবার আমি কোষ ঝিল্লিটায় আসি। এই যে কোষ ঝিল্লির উপরের দিকে দেখো খাড়া 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 পাহাড়ের মতো, পর্বতের মতো যে জিনিসগুলা, বলো তো এই পর্বতের মতো জিনিসগুলা কি? তুমি এটা পড়ছো তো, 9-10-এ পড়ছো, বাট তুমি এখন মনে করতে পারতেছো না। এই পর্বতের মতো জিনিসগুলারে তোমার বলে মাইক্রোভিলাই। এই যে খাড়া খাড়া পাহাড়ের মতো দেখতে যে জিনিসগুলা কোষ ঝিল্লির উপরে থাকে, এইটারে তোমার বলে মাইক্রোভিলাই। আর তুমি যখন জীবনে প্রথমবার মাইক্রোভিলাই পড়লা, তুমি তখন আরেকটা জিনিস মুখস্থ করবা যে ভাই এটা তো মাইক্রোভিলাই। তাহলে মাইক্রোভিলাইটা যেন কি ছিল, চলো তোমার একটু হালকা করে বুঝাই। বায়োলজিতে যেখানেই ভাই তুমি মাইক্রো কথাটা দেখবা, মাইক্রো শব্দের মানে হচ্ছে ছোট। এটা একটা গ্রিক শব্দ, গ্রিক ভাষায় মাইক্রো শব্দের মানে হচ্ছে ছোট বা ক্ষুদ্র। যেখানেই পাবা মাইক্রো, বুঝবা এটা হচ্ছে মাইক্রো শব্দের মানে হচ্ছে ক্ষুদ্র বা ছোট। বুঝাইতে পারছি? আর ভিলাই শব্দের মানে হচ্ছে আঙ্গুলের মতো প্রবর্ধন। দেখো তোমার জন্য বায়োলজি একদম সহজ। ভিলাই শব্দের মানে হচ্ছে আঙ্গুলের মতো প্রবর্ধন। ভাইয়া আঙ্গুলের মতো প্রবর্ধন, এটার মানে তো বুঝলাম না। আচ্ছা এটা কি মানে? এই মাইক্রোভিলাই মানে ভিলাই, এটা তো মাইক্রোস্কোপের নিচে দেখছে। আমি তোমারে যা দেখাচ্ছি এগুলো কিন্তু মাইক্রোস্কোপের নিচে দেখবে, তো খালি চোখে তুমি দেখবা না। খালি চোখে কেউ কোষ দেখতে পারে? একটা সিঙ্গেল কোষ তো তুমি নর্মালি খালি চোখে দেখতে পারবা না, মাইক্রোস্কোপের নিচেই দেখবা। তো বিজ্ঞানীরা যখন প্রথম এই ভিলাইটা মাইক্রোস্কোপের নিচে দেখছে, বিজ্ঞানীরা দেখছে এই ভিলাইটা দেখতে এইরকম। বলো তো এটা দেখতে মনে হচ্ছে না যে তোমাদের রাহাত ভাইয়ের আঙ্গুলের মতো? দেখো তো আমি আঙ্গুল রাখি, বলো এটা দেখতে তোমার কাছে আমার আঙ্গুলের মতো মনে হচ্ছে না? বায়োলজিতে ভিলাই শব্দের মানে আঙ্গুলের মতো প্রবর্ধন, অর্থাৎ এই জিনিসটা বিজ্ঞানীদের কাছে দেখতেও আঙ্গুলের মতো মনে হয়েছে, এই জন্য এটা নাম দিছে ভিলাই। আর এগুলা সাইজে একদম ছোট, একদম ছোট। তাহলে ছোট মানে মাইক্রো, এই জন্য এগুলার নাম দিছে মাইক্রোভিলাই। এইবার তুমি ভিজুয়ালাইজ করো, দেখো আঙ্গুলের মতো, দেখো আঙ্গুলের মতো একটু একটু খাড়া 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 আঙ্গুলের মতো, আর সাইজে একদম ছোট, এই জন্য মাইক্রো মানে ছোট, ভিলাই মানে আঙ্গুলের মতো, এই জন্য এগুলার নাম হচ্ছে মাইক্রোভিলাই। কঠিন? এইবার বুঝছো, শব্দ ভেঙে পড়া প্লাস ভিজুয়ালাইজ করা। এবার আসো একটা কোষকে আমরা ভিজুয়ালাইজ করি, তাহলে আরো মনে থাকবে। এটা হইছে কোষ ঝিল্লি, সরায় দেই কোষ ঝিল্লি, তোর আর দরকার নেই। কোষ ঝিল্লিরে বললাম যা, বা কোষ ঝিল্লি আমাদেরকে বলতেছে আচ্ছা চালতাহু দুয়াও মে ইয়াদ রাখ না, ওরা পাঠায় দিছি, ওরা লাথি দিয়ে আমরা বের করে দিছি। তাহলে কোষ ঝিল্লি সরায় ফেললাম। দেখো তো এখন এই জিনিসগুলা কি, বলো তো এটা কি? এই যে গোল্লা একটা বল, বল, এই বলটা হচ্ছে কি বলো? নিউক্লিয়াস। এই বলটা কি? নিউক্লিয়াস, তাই না? চলো একটা একটা করে আমরা দেখাই তোমারে। আগে আসো, এই যে এই দণ্ডগুলা কি, চলো একটু দেখি, ঠিক আছে? আচ্ছা আমরা আগে আরেকটু জিনিস সরাই, এই যে এবার আরো ভালো দেখতে পাবো। এবার আসো এইডিও সরায় দিই, ঠিক আছে? এগুলা কি? সাইটোসল। সরায় দিই, আস্তে আস্তে সরায় দিই। বলো সাইটোপ্লাজমের ভিতরে যে অর্ধতরল পদার্থ থাকে এগুলারে কি বলে? মানে কোষ ঝিল্লির ভিতরে যে থাকে ওটারে সাইটোপ্লাজম বলে। সাইটোপ্লাজমের কিছু পদার্থকে সাইটোসল বলে, এটা আমরা পরে পড়বো, সমস্যা নেই, তুমি ক্লাসে পড়বো, এটা আগে দেখো তুমি। আমি সাইটোসলটাও সরায় ফেললাম। এবার আসো অঙ্গাণুগুলার দিকে ফোকাস করি, অঙ্গাণুর দিকে ফোকাস করি। আসো বলো তো এই দণ্ডগুলা কি? দেখো এই দণ্ডগুলা হচ্ছে ওই যে কোষের পাওয়ার হাউস বলে একটা কথা পড়ছো না, যে একটা স্পেশাল অঙ্গাণু আছে। কমেন্টে করো, তোমাদের এটা পারা উচিত তো, কমেন্টে জানাও। কোষের একটা স্পেশাল অঙ্গাণু আছে যারে কোষের পাওয়ার হাউস বলো, অনেক পাওয়ার ওর, ঠিক আছে? এগুলো হচ্ছে ওই পাওয়ার হাউস। দ্যাট মিনস এগুলা কি বলো, কমেন্ট করো, তুমি পারা উচিত তো। কোষের পাওয়ার হাউস কারে বলে? এগুলো হচ্ছে পাওয়ার হাউসগুলা, কমলা কালারের পাওয়ার হাউস, দেখছো? তাহলে কোষের মধ্যে অনেকগুলা পাওয়ার হাউস থাকে, বুঝতেছো? ফিল করো, ভিজুয়ালাইজ করো। বায়োলজি নিজের চোখে দেখার জিনিস। আমি তোমাদেরকে হৃৎপিণ্ড থেকে শুরু করে অনেক কিছুই তোমাদেরকে দেখাবো, টেনশন করো না। আগে আপাতত এটা একটু দেখো, হ্যাঁ? পাওয়ার হাউস, ঠিক আছে? ওকে, কমেন্ট করলে তোমরা পারবা। এই যে দেখি একটু কমেন্টগুলো দেখি, অনেকক্ষণ তোমাদেরকে বক বক করছি, তোমরা বোরিং হয়ে যেতে পারো। মাইক্রো মানে ছোট, এই তো সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম না, এই তো পারছো।
আরিশফা আঞ্জুম মাইটোকন্ড্রিয়া, নাফিসা আঞ্জুম, তোমরা কি দুই বোন নাকি? আরিশফা আঞ্জুম, নাফিসা আঞ্জুম, দুজনের নামে আঞ্জুম আছে, মাইটোকন্ড্রিয়া। আশরিকা জাহান, আচ্ছা মাইটোকন্ড্রিয়া। তামজিদ, শামিয়া, ইকমা, ইসমা, আশরিকা, সবাই মাইটোকন্ড্রিয়া। এই তো চমৎকার। তোমাদের মধ্যে অনেকে একটু মাইটোকন্ড্রিয়া বানানটা ভুল লিখতেছো, বানানটা একটু ঠিক করো এখন থেকে, বুঝছো? একটু শিখো, এগুলোও শিখা যে মাইটোকন্ড্রিয়া বানানটা কি, বানানটা শিখো, ঠিক আছে? একটু ইউটিউবে দেখি, ইউটিউবে তোমরা পারতেছো কিনা। কোষের পাওয়ার হাউস, আমি তোমাদেরকে আবারও বলে দিছি, হিন্টস দিছি, এগুলো হচ্ছে এই পিঙ্ক কালারের যে দণ্ডগুলো দেখতেছে এগুলো কোষের পাওয়ার হাউস, পারা উচিত। এই তো মেহেদি হাসান, ফাতেমা দিবা, উম্মে ফৌজিয়া, জামি, ফাতিমা, অন্তর, ওয়ালাইকুম আসসালাম অন্তর, তাশফিয়া, বায়োলজি মাই ফেভারিট সাবজেক্ট ফ্রম অল, ঠিক আছে। ইমরোজ হোসেন, ডিএমসির একটা লোগো দিয়ে রাখছি, ইনশাল্লাহ ইমরোজ তোমার সাথে ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার পরে দেখা হবে আমাদের, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ ওকে, তোমরা অনেকেই পারতেছো যে ভাই এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এই তো এক্স্যাক্টলি এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এগুলোরও সরায়া দিই, তোর দরকার নাই, কোষের পাওয়ার হাউসের দরকার নাই, যা তোরও সরায়া দিলাম। এবার আসো, এইবার দেখো তো একটু জিনিসটারে কি মনে হচ্ছে, বলো এটা কি? এটা হইল তোমার নিউক্লিয়াসের গায়ে, বলো এটা তো অ্যাকচুয়ালি নিউক্লিয়াস, কিন্তু খেয়াল করে দেখো ইন্টারের বইয়ে পড়ছো, সরি ইন্টার বলতেছি এসএসসির বইয়ে পড়ছো, নিউক্লিয়াসের গায়ে জালের মতো কিছু জিনিস লেগে থাকে, বলো তো। আমি তোমার একটু ছবি আঁকি, তাহলে তুমি একটু ফিল করতে পারবা, ছবি আঁকি একটু ফিল করতে পারবা। ধরো এটা যদি নিউক্লিয়াস হয়, কথার কথা, তাহলে একটু খেয়াল করো তো, নিউক্লিয়াসের গায়ে জালের মতো কিছু জিনিস লেগে থাকে, বইয়ে পড়ছো, এই যে জালের মতো, জালের মতো কিছু জিনিস লেগে থাকে, আমি একটু ভালো মতো ছবি আঁকি, জালের মতো কিছু জিনিস লেগে থাকে, পড়ছো তো? আমি তোমার ছবি আঁকার পর এখন পেরে যাওয়া উচিত। জালের মতো কিছু জিনিস লেগে থাকে, বলো তো এটারে কি বলে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে দেখো তুমি এখন যেটা দেখতেছো অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে নিউক্লিয়াসের গায়ে লেগে থাকা জালের মতো স্ট্রাকচার, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এগুলোরও সরায়া দিই, এই যে এটাও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, জালের মতো, সরায়া দিই। এখন আসো, এখন মোটামুটি তুমি যেটা পাচ্ছ এটাও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কত প্রকার? দুই প্রকার, তাই না? একটা হচ্ছে মসৃণ আর একটা হচ্ছে অমসৃণ। এটা এখন অমসৃণটা আর কি, এটারও সরায়া দিই, এটারও সরায়া দিই, সরায়া দিলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম জালের মতো থাকে। দেখো ফিল করছো, দেখো বায়োলজি ফিল করার জিনিস, ভিজুয়ালাইজ করার জিনিস। তুমি দেখছিলা যে নিউক্লিয়াসের সাথে এরকম জালের মতো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লেগে থাকে, আর আজকে তুমি নিজের চোখে দেখলা জালের মতো লেগে আছে। এই তো তোমার এখন ভিজুয়ালাইজ করলে, এখন আর জীবনও তুমি ভুলবা না। এইবার আসো, এইবার যেটা, এইবার হয়েছে এটা নিউক্লিয়াসের আবরণ, যারে এনভেলপ বলে, নিউক্লিয়ার এনভেলপ বলে। আজকে ক্লাসে পড়াইতে আসি নাই, তোমাদেরকে বেসিক ঝালাই করতে আসছি, আগে দেখো ভিজুয়ালাইজ করো এনভেলপ। এটারও সরায়া দিই, সরায়া দিই, সরায়া দিই এনভেলপটারে। তাইলে বলো তো এবার কি পাবা? এইবার যে জিনিসটা পাবা সেটাই হচ্ছে ওই যে আমাদের ক্যারিওপ্লাজম বা নিউক্লিওপ্লাজম, আবরণের মধ্যে যে অর্ধতরল জেলির মতো জিনিস থাকে, এটাই হয়েছে এখন ওই জেলির মতো জিনিস, যেটা আমি ক্লিক করছি। এটাই হচ্ছে আমাদের সেই বিখ্যাত নিউক্লিওপ্লাজম। এটিরও সরায়া দিলাম। তাইলে বলো এটা কি? এই যে মাঝখানের দেখো, এই যে মাঝখানে দেখো একটু ঘন অংশ, বলো এটারে কি বলে? নিউক্লিওলাস বলে। ওই যে একটু আগে ছবি আঁকছি, তুমি এখন রিলেট করো, রিলেট করো, তোমার জন্য ইজি হবে। রিলেট করো। প্রথমে ছিল আবরণটা, যেটারে নিউক্লিয়ার এনভেলপ বলে, এটারে সরায়া দিছি। দেন ওই যে জেলির মতো নিউক্লিওপ্লাজম, এটারও সরায়া দিছি। তাহলে ওই যে মাঝখানের শক্ত অংশটা, ঘন অংশটা, নিউক্লিওলাস, নিউক্লিওলাস। এই যে এখন আমরা নিউক্লিওলাস দেখতেছি, এই যে মাঝখানের এইটুকু নিউক্লিওলাস, এটারও সরায়া দিই। এখন বাকি যা আছে এটা হচ্ছে কি বলো? এটারও সরায় দিলাম। বাকি যা আছে সুতার মতো স্ট্রাকচার, অর্থাৎ এটাই হচ্ছে তোমার কোষ বিভাজনের সময় এটাই ক্রোমোজোম হয়ে যায়, এটাই হচ্ছে কোষ বিভাজনের সময় ক্রোমোজোম হয়ে যায়। তাহলে কি বুঝতেছো? দেখো তো মানে জিনিসগুলা অনেক কিছু। ব্যাস আমরা নিউক্লিয়াসটারেই শেষ করে দিলাম, সব সরায় দিছি, শেষ, যাও তোমার আর দরকার নেই, শেষ। এবার আসো, বলো তো এই যে এখানে যেই জিনিসটা, বলো এটা কি? এটা তো নিউক্লিয়াসের কাছাকাছি ছিল, পারা উচিত, কিন্তু এই জিনিসটা কি? গলজি বডি। গলজি বডি পড়ছো না, বা গলগি বডি পড়ছো না? গলজি বডি। এটা জাস্ট দেখো, ভিজুয়ালাইজ। আমি তোমাকে কি বলছি, তার মানে বায়োলজি হচ্ছে ভিজুয়ালাইজ করার জিনিস। দেখো গলগি বডি কেমনে থাকে, তুমি চাইলে এমনিও দেখতে পারো। দেখো এই যে গলগি বডি, ঠিক আছে? ওকে, তাহলে এইভাবে ভিজুয়ালাইজ করো একটা জিনিস। বলো এইগুলা কি? এই যে দণ্ড, বলো এই দণ্ডগুলারে বলা হচ্ছে সেন্ট্রিওল। নাম শুনছো না? সেন্ট্রিওল। আর তার চারপাশের তরল পদার্থরে বলা হচ্ছে
সেন্ট্রোস্ফিয়ার, আর পুরাটারে বলে হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম দেখো, ফিল করো, মানে জিনিসটা জাস্ট দেখো, তাহলে কি বুঝছো? বায়োলজি পড়ার আরেকটা চমৎকার উপায় হচ্ছে ফিল করা। চলো তোমাদের আরেকটা জিনিস আমরা একটু ভিজুয়ালাইজ করাই বা ফিল করাই। আসো, তোমাদেরকে আরেকটা জিনিস আমরা ভিজুয়ালাইজ করাই বা ফিল করাই। দাঁড়াও, আমি তোমাকে দাঁড়াও তোমাদেরকে আমি হার্টের এই জিনিস দেখাই। দাঁড়াও, ইন্টারনেট থেকে তো, দাঁড়াও তোমাদেরকে আমি হার্টের জিনিস দেখাই। দেখো এই যে ফিল করো। আরেকটা জিনিস দেখাই, দেখো ফিল করো। দেখো এই যে হার্ট, এটারে বাদ দিয়ে দিই, এই গাধাটারে আমি রাখতে চাচ্ছি না, তুই বাদ। দেখো এই যে হার্ট, অ্যামেজিং না? দেখছো মানুষের হার্ট কিভাবে পাম্প করে? দেখো হার্টের ভিতরে সব জিনিস তুমি দেখতে পাচ্ছ। এইভাবে তুমি যদি বায়োলজি ফিল করতে পারো, তোমার জন্য বায়োলজি একদম সহজ। হাড্ডিগুলো ডিস্টার্ব করতেছে, তাই না? চলো হাড্ডিগুলারে বাদ দিয়ে দিই, ওরে দরকার নেই আমার এখন। হার্টরে রাখি, শুধু হার্টকে রাখি, শুধু হার্টকে রাখি, আমরা শুধু এইটুকুরে রাখি, আমরা বাকিগুলারে করে দিই। দেখো এখন শুধু হার্ট। দেখছো অ্যামেজিং না? বায়োলজি এইভাবে ফিল করবা, বুঝে পড়বা, ফিল। আমরা তোমাদেরকে ক্লাস এইভাবে দেখাবো, দেখছো? এবার তুমি ঘুরে পেঁচায় দেখো না, দেখছো মাংসপিণ্ড, দেখছো সুন্দর জিনিস। দেখো এই যে তোমরা 9-10-এ মনে আছে ওই যে পড়ছিলা যে মহাধমনী, দেখো এই যে এইটা হচ্ছে মহাধমনী। দেখো এই যে বৃত্তের মতো বেঁকে গেছে মহাধমনী, যে এই পার্টটা হচ্ছে মহাধমনী, দেখছো কত অ্যামেজিং। দেখো হার্ট এমনি করে পাম্প করে, দেখছো? এইভাবে বায়োলজি তোমরা ফিল করবা। আমরা ডিএমসি স্টেশন থেকে তোমাদেরকে যে কোর্সগুলো আসবে এইভাবে আমরা পড়াবো, 3-3 জন ডিএমসিয়ান ভাইয়া মিলে, তার মধ্যে 2 জন ডাক্তার। আর তুরাব ভাই ডাক্তার না কেন? কারণ তুরাব ভাই হচ্ছে তোমার 3rd ইয়ারে পড়ে, এই জন্য সে এখনো ডাক্তার হয় নাই। ডাক্তারি পড়া 5 বছরের, তা আমরা কমপ্লিট করে ফেলছি। আমি এবং জাদিদ, আমরা 2 জন ডাক্তার, ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস কমপ্লিট করছি আল্লাহর রহমতে। আমরা বিসিএসও দিচ্ছি, বিসিএসও পাস করছি, প্রিলি পাস করছি, রিটার্ন দিচ্ছি। দোয়া করো আমাদের জন্য, ইনশাল্লাহ সামনে দেখবো আমরা বিসিএস ক্যাডার হয়ে গেছি স্বাস্থ্য, ঠিক আছে? দোয়া করো। আর তুরাব ভাইয়ের জন্য দোয়া করবো, 3rd ইয়ারে, এই জন্য ডাক্তার না। অনেকে মনে করে যে ভাই আপনারা 3 জনের মধ্যে 2 জন ডাক্তার, তুরাব ভাই কি পাশ করে নাই? তুরাব ভাই আমাদের জুনিয়র, এই জন্য এখনো পাশ করে নাই, ওর সময় লাগবে আরো 2-3 বছর। যাই হোক, 3 জন ঢাকা মেডিকেলের ভাইয়ারা তোমারে পড়াবে এমনি করে। তাহলে এবার বুঝতেছো তুমি বায়োলজির বস বা রাজা না হয়ে কই যাবা? তাহলে এটা হচ্ছে ভিজুয়ালাইজ। আচ্ছা আমরা তাহলে পয়েন্টে ফিরে আসি। আমি জানি যদিও তোমাদের এটা দেখতে অনেক ভালো লাগতেছে, চাইলে আমি কেটে কেটেও দেখাইতে পারি। দেখবা এই হার্টটা আমরা কেটে কেটেও দেখাই, দেখাও তোমারে দেখাই। ধরো আমি হার্টের প্রথম অংশটা কেটে ফেললাম, এই অংশটা কেটে ফেললাম। দেখো এই যে দেখছো হার্টের ভালভগুলা দেখা যাচ্ছে, দেখছো কত অ্যামেজিং, তাই না? এটাও আমি কেটে ফেলি, চলো এটাও বাদ দিয়ে দিই, দেখাই। মানে সোজা কথা, বায়োলজি ইজ অল অ্যাবাউট ভিজুয়ালাইজ। তুমি মানব দেহ ভিজুয়ালাইজ করো, এরকম দেখে দেখে শিখবা, মুখস্থ কিছু না, আসমান থেকে কোনো কিছু আসে নাই। আল্লাহ তাআলা মানুষকে খুবই সুন্দর করে সৃষ্টি করছে, আলহামদুলিল্লাহ। তো তুমি আল্লাহ তাআলার সেই সৃষ্টিগুলা সুন্দর করে দেখবা, ভিজুয়ালাইজ করবা, তুমি বায়োলজি একদম দেখবা যে তোমার প্রিয় সাবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে? দেখছো হার্টের ভিতরে দেখছো কত মানে তন্তু পেশিগুলা কিরকম থাকে, দেখছো? এই যে এটা হচ্ছে আমাদের মহাধমনী, এটার মাধ্যমে সারা দেহে রক্ত পাম্প করে। তোমরা পড়ছো এটার নাম, বলো তো এটারে কি বলে? অ্যাওর্টা বলে, পড়ছো না অ্যাওর্টা? আচ্ছা, তাহলে একটা পয়েন্ট হলো ভিজুয়ালাইজ করা। আচ্ছা দেখি তোমাদের কমেন্টগুলো, দেখি কেমন লাগতেছে। এগুলা আমরা খুব সুন্দর করে হচ্ছে পড়ি, এইভাবে তোমাদেরকে পড়াবো খুব সুন্দর করে। 26 ব্যাচ, আমি জানি 26 ব্যাচের আমার যারা জুনিয়র আছে তারা আসলে এই জিনিসগুলা তারা আসলে এইভাবে পড়ে নাই, আমি জানি এটা। হ্যাঁ, মানে পড়ে নাই বলতে ওদেরকে তো আমরাই পড়াইছি। 26 ব্যাচের টেকনোলজি একটু বুঝোই তো, যত দিন যাবে তত উন্নত হয়। তো 26 ব্যাচে যদি কেউ থাকো প্লিজ তোরা আবার মাইন্ড করিস না যে ভাই আমরা মিস করে গেলাম, আমরা বঞ্চিত হইলাম, 27 ব্যাচ এত কিছু দেখবে। ভাই প্রত্যেক বছরই সব কিছু উন্নতি হয়, আবার দেখবে ইনশাল্লাহ বাচ্চা রাখলে 28 ব্যাচ আবার এমন কিছু পাবে যেটা হয়তো 27 ব্যাচ পায় নাই। এটাই তো বাস্তবতা, তাই না? যেমন আমি যখন স্কুলে পড়তাম, বুঝছো, আমাদের স্কুলে কোনো প্র্যাকটিক্যাল ল্যাব ছিল না, কিন্তু আমরা যেই বছর বেরোইলাম দেখলাম যে আমাদের জুনিয়ররা প্র্যাকটিক্যাল ল্যাব পায়, তখন আমাদেরও খারাপ লাগছে। স্যারদেরকে বললাম যে স্যার এটা কোনো কথা, আমরা বেরোইলাম আর আপনারা কলেজে প্র্যাকটিক্যাল ল্যাব খুললেন, আমরা তো বঞ্চিত হইলাম। তখন স্যাররাও আমার একই কথাই বলছে যে তোমরা যে বিল্ডিং পাইছো, তোমাদের আগের ভাইয়ারা তো টিন শেড ক্লাসরুমে ক্লাস করছে, ওদের ফ্যানও ঠিক মতো কাজ করতে না, তোমরা তো এসি পাইছো, তাহলে তোমরা আগের থেকে আরো বেটার না? মানে এরকম আর কি, যুগের সাথে তাল মিলে আস্তে আস্তে ইমপ্রুভ হয়। তো মন খারাপ করো না কেউ, ঠিক আছে? ওকে, হ্যাঁ ঠিক আছে।
তাহলে বুঝছো ভিজুয়ালাইজ করা। আচ্ছা এরপরে চলে আসো, এরপরে আসো 5 নম্বর পয়েন্টে চলে আসছি আমরা, ভিজুয়ালাইজ। 6 নম্বর পয়েন্টটা হচ্ছে পিওর বেসিক। 6 নম্বর পয়েন্টটা হচ্ছে পিওর কিছু বেসিক জিনিস আছে, আন্দাজে মুখস্থ না, কনসেপ্ট ক্লিয়ারিং পড়া। কনসেপ্ট ক্লিয়ারিং পড়া, এই কনসেপ্ট ক্লিয়ারিং পড়াই আজকে আমি তোমাদেরকে সুন্দর করে হচ্ছে পড়াবো। কনসেপ্ট ক্লিয়ারিং, তাইলে তোমাদের হচ্ছে মনে রাখতে ইজি হবে। কনসেপ্ট ক্লিয়ারিং করে তোমাদেরকে পড়াবো, এটা আমি লাস্টে আসবো, যে একটা টপিক তুমি তুলনা করবা, তুলনা করে করে হচ্ছে তুমি পড়বা, ঠিক আছে, ভিজুয়ালাইজ করা। 6 নম্বরটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ারিং, আমি তোমাদেরকে একটু পরে পড়াবো, এটার একটা ছোট্ট কনসেপ্ট ক্লিয়ার করবো আজকে প্রথম দিনে, ঠিক আছে। আচ্ছা এবার আসো 7 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্ট হচ্ছে এইগুলা, 7 নম্বর পয়েন্ট হইল, আচ্ছা সব পয়েন্ট কিন্তু একটা টপিকে না, কোনো কোনো টপিক দেখবা শব্দ ভেঙে পড়লে এনাফ, কোনো কোনো টপিক দেখবা যে শব্দ ভেঙে পড়ার পর ন্যানো রিক্যাপ করতে হচ্ছে, তাইলে মনে থাকে ভালো। কোনো কোনো টপিক দেখবা যে বইয়ের চিত্র মিলায় পড়লে বেশি মনে থাকতেছে, কোনো কোনো টপিক দেখবা নিজে ছবি আঁকা পড়লে বেশি মনে থাকতেছে, কোনো কোনো টপিক দেখবে এই যে আমার মতো অ্যানিমেশন দিয়ে ভিজুয়ালাইজ করে পড়লে বেশি মনে থাকতেছে, কোনো কোনো টপিক দেখবা যে কনসেপ্ট ক্লিয়ার করে জাস্ট তোমার তুলনা করে করে পড়লে বায়োলজি মনে থাকতেছে, যে মানুষের এটা আছে ব্যাঙের এটা নাই, ব্যাঙের অমুকটা আছে মানুষের এটা নাই, এটাই হচ্ছে তোমার 6 নম্বর জিনিস। 6 নম্বর জিনিসটা কাইন্ড অফ আসলে কনসেপ্ট ক্লিয়ারিং, মানে কনসেপ্ট ক্লিয়ারিং জিনিস কিছু। আচ্ছা 7 নম্বর টপিকটা হচ্ছে, 7 নম্বর টপিক হচ্ছে তুলনা। বায়োলজি পড়ার জন্য তুমি একাধিক জিনিসের মধ্যে তুলনা করবে, আজকে তোমাদেরকে এই 6 আর 7 নম্বরটা আমি দেখাবো। তুলনা করা অর্থাৎ ধরো তুমি পড়তেছো ব্যাঙের, মনে করো যে দেহ পড়তেছো, ব্যাঙ নিয়ে পড়তেছো, বা ধরো তুমি মাছ নিয়ে পড়তেছো, তাহলে মাছের সাথে কিন্তু মানুষের কিছু কিছু ক্ষেত্রে মিল আছে। কি কি মিল আছে দেখো, মাছেরও হৃৎপিণ্ড থাকে, মানুষেরও হৃৎপিণ্ড থাকে, তাহলে সেই ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে তুমি তোমার পরিচিত কোনো জিনিসের সাথে অপরিচিত জিনিসকে তুমি জাস্ট কি করবা, তুলনা করে করে হচ্ছে পড়বা। যেমন মানুষের হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ থাকে, 4টা প্রকোষ্ঠ, আর তুমি দেখবা যে মাছের হৃৎপিণ্ড হচ্ছে 2 প্রকোষ্ঠ। এই যে তুমি তুলনা করলা, যে মানুষ তো তোমার পরিচিত, তাহলে পরিচিত কোনো জিনিসের সাথে অপরিচিত জিনিসটার তুলনা করবা, যে মাছের হৃৎপিণ্ড মানুষের হৃৎপিণ্ড, খুব ভালো কথা, কিন্তু মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ, মানুষের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ, ব্যাস এই যে এইভাবে তুলনা করে তোমার মনে থাকবে। বা ধরো তুমি কি বলে, তুমি পড়তেছো হচ্ছে মানে কি বলে ঘাস ফড়িং, আচ্ছা এটা ইন্টারে আছে, অবশ্য 9, 10 অবশ্য তোমরা পড়ানে। আচ্ছা 9, 10 ধরো কথার কথা তুমি পড়ছো হচ্ছে কি কি পড়ছো, ধরো কথার কথা তুমি তেলাপোকা, তেলাপোকা আর তুমি মনে করো মানুষ নিয়ে পড়তেছো, তুমি চিন্তা করলা তেলাপোকা আর্থ্রোপোডা পর্বের প্রাণী, সে তো অতটা উন্নত না, আমাদের মতো এত উন্নত না, তাহলে তেলাপোকার কি আছে তুমি তুলনা করো, যে তেলাপোকার আমাদের মতো এত উন্নত হৃৎপিণ্ড নাই, তেলাপোকার হচ্ছে আমাদের মতো পা নাই, মানে সোজা কথা তুলনা করে পড়লে তোমার বায়োলজি কিছু জিনিস হচ্ছে মনে থাকে, ঠিক আছে। 7 নম্বর টপিকটা হচ্ছে তোমার দিন শেষে তুলনা করতে হয়, তুলনা, হ্যাঁ তুলনা করবা। আচ্ছা আর 8 নম্বর যে টপিকটা আছে, লাস্ট বাট নট দ্য লিস্ট, 8 নম্বর টপিকটা হলো তোমার, 8 নম্বর টপিকটা হলো তোমার প্রচুর পরীক্ষা দিবা, প্রচুর পরীক্ষা। ভাই পরীক্ষার কোনো বিকল্প নাই, কেন বিকল্প নাই এটা তোমরা এমনিতেই জানো। দেখো তুমি যত বেশি পরীক্ষা দিবা তুমি তত কি করবা, ভুল করবা, তাহলে কি মন খারাপ করার কিছু আছে? না, তুমি যত পরীক্ষা দিবে তুমি তত ভুল করবা, কিন্তু সেই ভুল থেকেই শিখবে। একটা জিনিস মাথায় রাখো, তুমি পরীক্ষার হলে যেই টপিকটা ভুল করো খেয়াল করে দেখবা সেই টপিকটাই তোমার মনে থাকে, তোমার মনে থাকে এই রে ওই পরীক্ষায় তো ভুল করছিলাম, এটার অ্যান্সার তো আসলে এটা। মনে থাকে কিনা আমারে কমেন্টে জানাও, এটাই কিন্তু বাস্তবতা। তুমি তোমার এটা শুধু পরীক্ষার হল না, তুমি তোমার ব্যক্তিগত জীবনেও মনে করো কোনো একটা কাজ তুমি ভুল করছো, দেখবে ওই কাজ তুমি আর সেকেন্ড বার কখনো ভুল করবে না, তোমার মনে থাকবে ফার্স্ট বার এইটা কইরাই তো ধরা রাখাইছিলাম, এবার আর এই কাজটা করা যাবে না। তার মানে আমরা মানুষ মাত্রই ভুল থেকে শিখি, এই জন্য তোমাকে প্রচুর পরীক্ষা দেওয়ার কোনো বিকল্প নাই। তুমি যখন প্রচুর পরীক্ষা দিবা তাহলে তোমার ভুলও বেশি বেশি বের হবে, আর সেই ভুলগুলো তুমি যদি সুন্দর করে বই থেকে বা ক্লাস করে যদি শিখে ফেলো, দেখবা ওই টপিক আর তোমার জীবনে ভুল হবে না, এইভাবে তোমার ভুলের পরিমাণটা কমায় ফেলতে পারবা। আর যে কখনো পরীক্ষা দেয় না সে তার লাইফে সবগুলা ভুল করবে আসল পরীক্ষায় যায়। যে মনে করো জীবনে পরীক্ষা দিবে না, ঠিকমতো পরীক্ষা দিবে না, ফাঁকি দিবে, ও দেখবা কলেজের ফার্স্ট ইয়ারে যায় পরীক্ষা দিয়ে সব সাবজেক্টে ফেল করে বসে আছে। আর যে শুরু থেকেই প্রচুর পরীক্ষা দিবে ওর লাইফের যত ভুল করা সেগুলো আগেই করবে, কোচিংয়ের পরীক্ষায় করবে বা আমাদের কাছে পড়লে অনলাইনেই ভুল করবে, দেন এগুলো সংশোধন করে ও দেখবা যে হাফ ইয়ারলি পরীক্ষা
টেস্ট পরীক্ষা ফাইনাল পরীক্ষাও একদম ভালো করতেছে। তার মানে যত বেশি পরীক্ষা দিবা তত ভুল বের হবে, সেই ভুলগুলা তুমি শিখে ফেলবা, তোমার পরীক্ষা সামনের পরীক্ষাগুলো তত ভালো হবে, বুঝছো? আর এই পরীক্ষাগুলোর জন্য 2 ধরনের পরীক্ষা আমার কাছে মনে হয়েছে বায়োলজির জন্য একদম বেস্ট। সেই 2টা পরীক্ষা কি? প্রথম পরীক্ষাটা আমি একটু তোমাদেরকে বলি। দেখো, আমি নটরডেম কলেজে পড়ছি। এখানে আবার কেউ ভাইবো না যে আমি কলেজের ব্র্যান্ডিং করতেছি, কলেজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতেছি, ব্যাপারটা এরকম না। আমি জাস্ট আমার কলেজের এক্সপিরিয়েন্স বলি। ও আরেকটা মজার জিনিস, আমরা এখানে যে 3 জন পড়াবো, 3 জনই ঢাকা মেডিকেলের, আবার 3 জনই এক্স নটরডেমিয়ান। তো তোমাদের মধ্যে যাদের স্বপ্ন নটরডেমে পড়া, বা মেয়েদের মধ্যে যাদের স্বপ্ন হলিক্রসে পড়া, নটরডেম কলেজ বা হলিক্রস কলেজ, এই 2টার সিস্টেম অলমোস্ট সেম। কারণ এই 2টাই হচ্ছে মিশনারি কলেজ, তো কম বেশি হচ্ছে সেম, মানে ম্যানেজমেন্ট বা সিস্টেম কম বেশি সেম। সো নটরডেম কলেজে যা যা বলবো তুমি মনে করবা হলিক্রসের জন্য সেমই জিনিস, একই জিনিস মোটামুটি। কারণ পরিচালনা পর্ষদ থেকে শুরু করে মিশনারি প্রায় সেম, মানে সেম স্টাইলেই তারা পরিচালনা করে। তো নটরডেম কলেজের এই যে তোমার মাঝে মাঝে মাথায় আসে যে নটরডেম কলেজের ছেলেগুলা এত ভালো কেন করে অ্যাডমিশনে, এর একটা কারণ কি জানো? একটা সবচেয়ে বড় কারণ, আমি বা জাদিদ বা তুরাব যাই বলো, আমরা 3 জনই তো নটরডেমের সিস্টেমের মধ্য দিয়ে বের হয়ে আসছি। নটরডেমের প্রোডাক্ট বলতে পারো, যে ওই পড়াশোনার ক্ষেত্রে নটরডেমের ওই সিস্টেম থেকেই তো সার্ভাইভ করে আমরা পরবর্তীতে ঢাকা মেডিকেলে পড়ছি। তো আমরা নটরডেমের একটা ইউনিক জিনিস আছে, সেই ইউনিক জিনিসটা কি জানো? নটরডেম কলেজের সেই ইউনিক জিনিসটা আসলে হচ্ছে নটরডেম কলেজের আসলে কুইজ। তোমাদের যদি কোনো বড় ভাই থাকে বা বড় বোন থাকে হলিক্রসে পড়ছে, সেম কথা, নটরডেম বা হলিক্রস কলেজের কুইজ কেমন হয় জিজ্ঞেস করতে পারো। এই কুইজ হচ্ছে এমন একটা জিনিস, এই সিস্টেমের মধ্য দিয়ে যে একবার বাইর হয়েছে ও পরীক্ষায় ভালো রেজাল্ট করবেই, করতে বাধ্য। হ্যাঁ, তার মানে কি ভাইয়া সবাই নটরডেম থেকে চান্স পায়? সবাই হয়তো পায় না, কিন্তু সাফল্যের রেটটা অনেক বেশি, পার্সেন্টেজটা বেশি। এখন কেন পার্সেন্টেজটা বেশি এটা তোমাকে জানতে হবে। এখানে তোমরা যারা লাইভ দেখতেছো সবাই নটরডেমে আসলে পড়তে পারবা না, এটাই বাস্তবতা, বা সবাই হলিক্রসে চান্স পাবা না, এটাই বাস্তবতা। কিন্তু কোন সিস্টেমের কারণে নটরডেম কলেজ বা হলিক্রস থেকে এত ভালো করে, সেই সিস্টেমটা তুমি যদি জেনে ফেলে এখনই কলেজ লাইফের শুরুতে, এটা তোমার আগায় রাখবে, বুঝছো? তাহলে এই সিস্টেমটা আমি বলি। নটরডেম কলেজের কুইজে বেসিক্যালি কি করতো জানো? একদম বইয়ের ভিতর থেকে, একদম আনাচে কানাচে, আমরা কথায় কথা বলি না, চিপা থেকে প্রশ্ন করতো, বইয়ের একদম চিপা থেকে হচ্ছে প্রশ্ন করতো। এবং প্রশ্নগুলো অনেক ক্রিয়েটিভ প্রশ্ন ছিল, ব্রেন স্টর্মিং টাইপ প্রশ্ন ছিল, তোমাকে ব্রেন খাটাইতে হইতো, ব্রেন খাটায় খাটায় তোমাকে অ্যান্সার করতে হইতো। যেমন আমি তোমারে বলি, নটরডেম কলেজের কুইজে যে ফিজিক্স কুইজে যে একবার 100-তে 100 পাইছে, বা 2-3 বার 100-তে 100 পাইছে, তুমি ধরে নাও ভাই ও বাংলাদেশের অন্তত অ্যাডমিশন লেভেলে, কলেজ এবং অ্যাডমিশন লেভেলের যে কোনো ফিজিক্স পরীক্ষা একদম কোপ দিয়ে আসতে পারবে যে নটরডেম কলেজের ফিজিক্স কুইজে 100-তে 100 পাইছে। কেন এত কঠিন বলতেছি? এর কারণটা হচ্ছে নটরডেমে আমরা যখন ছিলাম আমাদের কুইজের সময় ছিল 30 মিনিট। কত মিনিট? 30 মিনিট। সেই 30 মিনিট সময়ের মধ্যে আমাদেরকে একটা ফুল সৃজনশীল অ্যান্সার করা লাগতো। বুঝছো? একটা ফুল সৃজনশীল মানে কি? ক খ গ ঘ ফুল অ্যান্সার করা লাগতো, প্লাস 10টা এমসিকিউ অ্যান্সার করা লাগতো। এখন তুমি ভাইবো না যে এমসিকিউগুলো মনে হয় মহাকর্ষের সূত্র কে আবিষ্কার করছে, পরন্ত বস্তুর সূত্র কোন বিজ্ঞানে আবিষ্কার করছে, এরকম টাইপের এমসিকিউ না। ওই 10টা এমসিকিউ হচ্ছে আসলে 10টা ম্যাথ, 10টা গতে বা ঘতে আসার মতো ছোট ছোট ম্যাথ হচ্ছে এমসিকিউতে দিয়ে রাখছে। দ্যাট মিনস তোমাকে 30 মিনিটে 10টা এমসিকিউ, যেই 10টা এমসিকিউ এর 10টাই হচ্ছে ম্যাথ দিয়ে রাখছে, এবং কঠিন কঠিন ম্যাথ যেগুলো গ বা ঘতে চালায় দেওয়া যায়, সেই রকম ম্যাথ হচ্ছে তোমার দিয়ে রাখছে হচ্ছে 10টা এমসিকিউ। তার মানে 10টা এমসিকিউ মানে তোমার 10টা ম্যাথ অ্যান্সার করতে হবে ফিজিক্সে, প্লাস পুরা সৃজনশীল ক খ গ ঘ অ্যান্সার করতে হবে, সময় মাত্র 30 মিনিট। তাহলে এই যে এত অল্প সময়ে এত কঠিন প্রশ্ন, প্লাস এতগুলা ম্যাথ, এই যে এত চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জের মধ্যে যে একবার বেরোয় আসছে ও এমনিতেই তোমার অ্যাডমিশনের কাছে কঠিন, অ্যাডমিশনের কাছে সহজ। আমি যখন এই সিস্টেমের মধ্যে সারা বছর পরীক্ষা দিয়ে আসছি, বিশ্বাস করো আমার কাছে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা বলো, মেডিকেল পরীক্ষা বলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বলো, কোনোটাই কঠিন মনে হয় নাই। আমি কিন্তু আবার ইঞ্জিনিয়ারিংও চান্স পাইছি, মেডিকেলও চান্স পাইছি, ঢাকা বিশ্ববিদ্যালয়েও চান্স পাইছি, আমি 3 জায়গাতে কিন্তু চান্স পাইছি, বুঝছো? তো আমার কাছে এই যে 3 জায়গায় যেহেতু আমি চান্স পাইছি, পরীক্ষা দিয়ে আসছি, নিজের এক্সপিরিয়েন্সে যদি বলি, আমার কাছে কোনোটাই কঠিন মনে হয় না। কারণ অলরেডি কলেজ আমাদেরকে একদম প্রথম থেকে হচ্ছে প্র্যাকটিস করায়, হচ্ছে সে আমাদেরকে ওই রকম প্র্যাকটিস করাইছে আসলে। এতে করে যেটা হয়েছে, কঠিন প্রশ্নে অল্প সময়ে মাত্র 30 মিনিটে ফুল সৃজনশীল প্লাস 10টা এমসিকিউ, যেখানে প্রত্যেকটায় ম্যাথ আছে, এগুলো আমরা সারা বছর প্র্যাকটিস করার কারণে আমাদের ব্রেন দেখা গেছে অভ্যস্ত হয়ে গেছে। আমাদের ব্রেন সারা বছর অভ্যস্ত যে সময় কম থাকবে, এই অল্প সময়ের মধ্যে আমার অ্যান্সার করতে হবে। ব্রেন ওইভাবে ফাংশন হয়ে গেছে। তুমি তোমার ব্রেনকে যেভাবে ট্রেন করাবা, তোমার ব্রেন সেভাবেই কাজ করবে।
কেউ যদি সারাদিন অলস বসে থাকো, তোমার ব্রেনও তোমার মতো অলস হয়ে যাবে, ও চিন্তা করা ছেড়ে দিবে। আর কেউ যদি এরকম 30 মিনিটে 10টা ম্যাথ প্লাস হচ্ছে যে ফুল সৃজনশীল অ্যান্সার করে সারা বছর, ওর ব্রেন অমনে করেই কাজ করবে। এই জন্য অ্যাডমিশনে যখন অল্প সময়ে অনেকগুলো প্রশ্ন অ্যান্সার করতে হয়, আমাদের কাছে টাফ মনে হতো না, মনে হতো আর এর থেকে তো এনডিসির কুইজই কঠিন ছিল। এই জন্য আমাদের কাছে সহজ হয়ে গেছে। মানে এটাই হচ্ছে নটর ডেম কলেজের রেজাল্ট ভালো করার একটা অনেক বড় কারণ, কুইজ সিস্টেম। এখন তুমি বলতে পারো ভাই তাহলে এর সাথে বায়োলজির কি সম্পর্ক? বায়োলজিরও সম্পর্ক আছে। বায়োলজি কুইজগুলো এরকম দিত, বায়োলজিতে হয়তো ম্যাথ দিত না, তো বায়োলজির 10টা এমসিকিউ, এমন এমসিকিউ দিত যে এই উত্তর জানার জন্য তোমার মিনিমাম 5টা তথ্য জানা লাগতো। একবার বায়োলজিতে আমি তোমারে বলি, একটা প্রশ্ন আসছিল আমার আজও মনে আছে, বন রুই, প্রশ্ন সহজ, বন রুইয়ের বৈশিষ্ট্য লেখো, খুব ভালো কথা। বাট প্রবলেমটা হয়েছে বন রুই কোন শ্রেণীর প্রাণী আমরা সেটাই জানি না। অনেকে রুই মাছ মনে করে লেখা দিয়ে আসছে। বিলিভ মি, আমাদের কুইজে এরকম একটা প্রশ্ন আসছিল, বন রুইয়ের বৈশিষ্ট্য লেখা, এটাই আমাদের কুইজের সবচেয়ে সহজ প্রশ্ন ছিল। বাট প্রবলেমটা হচ্ছে বন রুই যে কী জিনিস সেটা আমরা কেউ জানতাম না। ম্যাক্সিমামে আমরা কি করছি, রুই মাছ মনে করে লিখে দিয়ে আসছি, কী করবো, কিছু করার নাই। পরে পরীক্ষার পরে বাসায় এসে, তখন তো কলেজে মোবাইল নেওয়া যায় না, বাসায় এসে গুগলে যায় দেখি যে বন রুই হচ্ছে একটা স্তন্যপায়ী প্রাণী, আর আমরা এটা রুই মাছ মনে করে লিখে দিয়ে আসছি। তার মানে বুঝছো, নটর ডেমে এরকম খুঁটিনাটি প্রশ্ন প্লাস এইরকম টাইপের প্রশ্ন করার কারণে আমরা অনেক বেশি খুঁটায় বইটা পড়তাম। আর খুঁটায় বইটা পড়ার কারণে আমাদের বায়োলজির ক্ষেত্রেও যদি বলি, আমার ভার্সিটি অ্যাডমিশন বা মেডিকেল অ্যাডমিশন একদম সহজ হয়ে গেছিলো, কারণ আমি কলেজ লাইফে ভালো করার জন্য আমার খুঁটায় পড়তে হয়েছে। কুইজ সিস্টেমটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর আরেকটা হলো তোমার, তাহলে বুঝতেছো, আর এক একটা এমসিকিউ, বায়োলজির এক একটা এমসিকিউ তোমাকে অ্যান্সার করার জন্য মিনিমাম তোমাকে 5টা অপশন জানতে হবে, সরি 4টা অপশনের 4টাই জানতে হবে, 4টাই অ্যান্সার হতে পারে, এমন ক্লোজ অপশন দিত। আর হচ্ছে আরেকটা হলো ঢাকা মেডিকেল কলেজ, হ্যাঁ, ডিএমসি চ্যালেঞ্জ এক্সাম, এটা নটর ডেমে নিত না, এটা আমি হচ্ছে তোমাদের 27 ব্যাচের জন্য নিতে চাচ্ছি। ডিএমসি চ্যালেঞ্জ এক্সাম, অর্থাৎ সোজা কথা মাথা খাটাইতে হবে। এই প্রশ্নগুলো তুমি একদম সহজে পারবা না, এগুলো ওইরকম টাইপের প্রশ্ন না যে জীববিজ্ঞানের জনককে, ঠিক আছে, এইরকম টাইপের প্রশ্ন না, এত সহজ প্রশ্ন, এটা সবাই পারে ভাই। জীববিজ্ঞানের জনককে এটা তুমি সবাই না পড়াও পারবা, কিন্তু এই ডিএমসি মানে ঢাকা মেডিকেল কলেজ চ্যালেঞ্জ এক্সাম আর এনডিসির যে কুইজ সিস্টেম, এই দুই সিস্টেমের মতো করে তুমি যদি সারা বছর পরীক্ষা দিতে পারো, ভাই তুমি বায়োলজির বস হবা। কারণ এই পরীক্ষাগুলো তুমি দেওয়ার জন্য যে ইনসেন লেভেলে তোমাকে বায়োলজি পড়তে হবে, এই পড়া দিয়ে তুমি ঢাকা মেডিকেল, তারপরে হচ্ছে ঢাকা ভার্সিটি, যেহেতু ইঞ্জিনিয়ারিংয়ে বায়োলজি আসে না, তো ইঞ্জিনিয়ারিং বাদ বাকি দুইটায় ভার্সিটি এবং মেডিকেল তুমি একদম ক্র্যাক করতে পারবা। সো আমরা আমাদের যে ব্যাচটা আসবে পরবর্তীতে, এই এইচএসসি 27-এর জন্য যে সাইকেল অলরেডি চলে আসছে, এনরোল করে ফেলতে পারো। জাস্ট ছোট্ট করে মাঝখানে মার্কেটিং করে দিলাম, dmcstationbd.com এই ওয়েবসাইটে যেতে পারো, dmcstationbd.com, আচ্ছা অন্য কালিতে লিখলে মনে হয় ভালো হতো, ওইখানে যেতে পারো। আমরা ওই সাইকেলে এইভাবে পড়াবো। দ্যাট মিনস তোমাকে প্রচুর পরীক্ষা দিতে হবে, বাট আমি সাথে বললাম পরীক্ষাগুলো সবচেয়ে বেস্ট হয় নটর ডেম কুইজ প্লাস হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ চ্যালেঞ্জ এক্সাম, এই টাইপের যদি প্রশ্নে পরীক্ষা দিতে পারো তোমার প্রিপারেশনটা অন্য লেভেলে হবে। যেটা আমরা আমাদের ব্যক্তিগত যে কোর্সটা আছে, আমি জাদিদ এবং তুরাব মিলে যে পড়াবো, সেইখানে আমরা এইভাবে করব। তো এটা তোমরা এই ওয়েবসাইট থেকে কিনে ফেলতে পারো সাইকেল ফার্স্টে, অথবা তোমরা আমাদের গ্র্যাভিটি মেডিস্টেশন পেজে একটা মেসেজ দিতে পারো। ফেসবুকে একটা পেজ আছে গ্র্যাভিটি মেডিস্টেশন, যেই পেজ থেকে তুমি আসলে এই ভিডিওটা দেখতেছো, ওই পেজেও দিতে পারো মেসেজ কোর্স সম্পর্কে জানার জন্য। আর তোমরা আমার সাথে পার্সোনালি কানেক্ট থাকতে পারো, আমার একটা পেজ আছে ডক্টর মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত, এই পেজে মেসেজ দিলেও তোমরা আমারে পাবা। বড় ভাই হিসেবে তোমাদেরকে গাইড করবো যা যা লাগে। আচ্ছা যাই হোক, এটা একটু জাস্ট খালি হালকা করে একটু কোর্সের কথা বললাম, তুমি বিস্তারিত জানতে পারো মেসেজ দিয়ে জেনে নিবা। এই ওয়েবসাইট থেকেও নিতে পারো, গুগল ক্রোম ব্রাউজারে যে এইটা লিখে সার্চ দিও dmcstationbd.com দিয়েও কোর্স পারচেস করতে পারো, অথবা বিস্তারিত জানার জন্য গ্র্যাভিটি মেডিস্টেশন পেজে নক দিতে পারো, অথবা যদি পার্সোনালি আমার সাথে কথা বলতে চাও মেসেজ দিয়ে, এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত। এখানে 27,000-এর মতো ফলোয়ার্স আছে। আমি আবারও বলে রাখি, আমার নামে হচ্ছে বেশ কিছু ফেক আইডি ফেক পেজ আছে ভাই, এগুলো আমি অলরেডি অনেক প্যারা খাইছি, টাকা পয়সা চাই, অনেক কিছু চাই, বিশ্বাস করো না। আমার একটা আইডি আছে, যে আইডিতে হচ্ছে তোমার প্রায় 52,000-এর মতো ফলোয়ার্স, একমাত্র আইডি। আর আরেকটা একমাত্র পেজ আছে, এই পেজটা যেখানে হচ্ছে 27,000-এর মতো ফলোয়ার্স আছে। এইটা দেখা তুমি মেসেজে রিপ্লাই দিও বা ইনবক্স করো। অন্য যে 2-4-5টা লাইক সমৃদ্ধ যে পেজ আছে বা আইডি আছে, এগুলো আমার না, এগুলাতে মেসেজ দিয়ে যদি তুমি ধরা খাও, নিজ দায়িত্বে ধরা খাও। এটার জন্য আবার আমার এসে বলো না ভাই টাকা চাইছে, আপনার আইডি দিয়ে টাকা দিয়ে দিছি, ঠিক আছে?
বুঝছো? আমার একটা আইডি আছে যেখানে 52,000-এর মতো ফলোয়ার্স, আর একটাই পেজ আছে, এই যে এই পেজটা সার্চ দিও এই নাম দিয়ে, 27,000-এর মতো ফলোয়ার্স। এইটা আমার একমাত্র পেজ, একমাত্র আইডি, আর কোনো আইডি নাই ভাই, অন্য কোনো কিছুতে কিছু করো না। ওকে, তাহলে এবার আসো, তাহলে বুঝছো? তাহলে চলো তোমাদেরকে পড়াই, আজকে তো পড়ানোর ক্লাস। তাহলে বুঝছো এই স্টাইলে পরীক্ষা হবে। তাহলে তোমরা যারা নটরডেমে তো সবাই পড়তে পারবা না চাইলেও হয়তো বা হলি ক্রসে সবাই পড়তে পারবা না, তাদের জন্য আমরা আমাদের কোর্সে এনডিসি, যেহেতু আমরা তিনজনই নটরডেমের এক্স নটরডেম, আমরা তো ওই সিস্টেমের মধ্যে দিয়ে বড় হয়েছি, ওই টাইপেরই তোমাকে প্রশ্ন করা হবে প্রত্যেক সপ্তাহে বায়োলজিতে আমাদের এখানে। নটরডেম স্পেশাল কুইজ থাকবে, আর ঢাকা মেডিকেল কলেজ চ্যালেঞ্জ এক্সাম থাকবে, দুই টাইপের এক্সাম। পরীক্ষা দিও ভাই, তুমি বস হয়ে যাবে, আর কিছুই লাগবে না। এইগুলো পার করতে পারলে ভাই তোমার কাছে বাকি সব পান্তা ভাত। শুনো, কাউকে যদি আমি একদম শুরু থেকে বনে জঙ্গলে ঘাস খেয়ে, ধরো কথার কথা, বনে জঙ্গলে ঘাস খেয়ে কেমনে বেঁচে থাকতে হয় সেটা যদি আমি কলেজ লাইফের শুরু থেকেই তোমাদেরকে পড়াই, অভ্যাস করে ফেলি, তুমি কি পোলাও কোরমা দিয়ে বাঁচতে পারবা না? মানে আমার কথাটা কি বুঝছো? এগুলো মনে করো ঘাস খেয়ে বেঁচে থাকা। নটরডেম কলেজের কুইজে এক্সাম দেওয়া বা ঢাকা মেডিকেল কলেজ চ্যালেঞ্জ এক্সাম, এগুলো কাইন্ড অফ তোমার কলেজ লাইফের প্রথম থেকে ঘাস খেয়ে বেঁচে থাকার মতো। তুমি যদি আমাদের এখানে ঘাস খেয়ে বেঁচে থাকার মতো যদি ট্রেনিং করতে পারো একদম শুরু থেকে, তাহলে সাধারণ প্রশ্ন, সহজ প্রশ্ন যেগুলো হয়েছে মনে করো পোলাও কোরমা খাওয়ার মতো প্রশ্ন, ওইটা তুমি পারবা না। পোলাও কোরমা খেয়ে তুমি বেঁচে থাকতে পারবা না, ওটা তো এমনিই পারবা। এটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। এবার চলো, এবার আসো আমরা তোমাদেরকে হচ্ছে কনসেপ্ট ক্লিয়ারিং আর হচ্ছে তুলনা করে কেমনে বায়োলজি পড়তে হয় শিখাবো বোটানির প্রথম কয়েকটা পেজ থেকে। চলো তাহলে আমরা বোটানির একদম প্রথম দিকে চলে যাই। বোটানিতে একটা চ্যাপ্টার শুরু করার আগে একটা টপিক আছে। চলো এবার একটু হালকা পড়ায়, আর 10 মিনিট পড়ায় ছেড়ে দিব তোমাদেরকে। বোটানিতে একটা চ্যাপ্টার শুরু করার আগেই দেখবা হাসান স্যারের বইটা যারা কিনছো তারা দেখবা উপক্রমণিকা নামে একটা জিনিস আছে, যেটা আসলে অনেক টিচারই পড়ায় না, কিন্তু আমি সবসময় এই জিনিসটা পড়াইতে চাই। বেসিক ঝালায় আমার কাছে মনে হয়েছে এটা বেস্ট। উপক্রমণিকা নামে একটা টপিক আছে বইয়ের একদম শুরুর দিকে, দেখবা এটা কোনো সিলেবাসে নাই, মানে এটা কোনো চ্যাপ্টারও না, কিন্তু এই জিনিসটা জেনে রাখলে তোমার জন্য বোটানির অনেক বেসিক একদম পানির মতো সহজ হয়ে যাবে। চলো আমরা দেখি। প্রথমেই উপক্রমণিকায় তুমি দেখবা যে পৃথিবীতে যত উদ্ভিদ আছে সেই উদ্ভিদগুলোকে 3 ভাগে শ্রেণীবিন্যাস করা যায়। শ্রেণীবিন্যাস মানে তো বুঝো, ভাগ করা যায়। তাইলে পৃথিবীতে যত উদ্ভিদ আছে তাদেরকে 3 ভাবে শ্রেণীবিন্যাস করা যায়। প্রথমটা হইল কৃত্রিম শ্রেণীবিন্যাস। আমি জাস্ট উপক্রমণিকার কিছু জিনিস পড়াই, তুমি এগুলো দেখো, তাহলে ওই 6 নম্বর আর 7 নম্বর পয়েন্ট বুঝবা, যে তুলনা করে কেমনে বায়োলজি মনে রাখতে হয় প্লাস কনসেপ্ট কেমনে ক্লিয়ার করতে হয়। তাহলে পৃথিবীতে যত উদ্ভিদ আছে সমস্ত উদ্ভিদকে 3 ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে কৃত্রিমভাবে শ্রেণীবিন্যাস করা যায়, একটা হচ্ছে প্রাকৃতিক উপায়ে শ্রেণীবিন্যাস করা যায়, আর একটা হচ্ছে জাতিজনী। ঠিক আছে, এই জাতিজনীটা তোমরা যখন উদ্ভিদ বিজ্ঞান নিয়ে যদি ভবিষ্যতে পড়াশোনা করো, এটা ইন্টার লেভেলের জিনিস না। তোমরা যদি কোনোদিন উদ্ভিদ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করো, ঢাকা ইউনিভার্সিটিতে বোটানি ডিপার্টমেন্ট আছে, বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বোটানি ডিপার্টমেন্ট আছে, বা দেশের বাইরে তুমি যদি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার পর যদি কোনোদিন বোটানি নিয়ে পড়ো, তুমি জাতিজনী শ্রেণীবিন্যাসটা তুমি পড়বা। ইন্টারমিডিয়েট লেভেলে তোমার আসলে পড়তে হবে উদ্ভিদের কৃত্রিম শ্রেণীবিন্যাস, আর একটা হচ্ছে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। এই দুইটা ইন্টারমিডিয়েট লেভেলে পড়তে হবে। আমরা আজকে এই দুইটা শ্রেণীবিন্যাসই পড়াবো। শেষ আমাদের আজকের প্রথম বেসিক ঝালাই ক্লাস শেষ। তো প্রথমে আসো কৃত্রিম শ্রেণীবিন্যাস। এই কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতির প্রবর্তক হচ্ছেন উদ্ভিদ বিজ্ঞানের জনক। বলো, উদ্ভিদ বিজ্ঞানের জনককে? থিওফ্রাস্টাস। এই থিওফ্রাস্টাস সাহেব হচ্ছেন এই কৃত্রিম শ্রেণীবিন্যাসের জনক, থিওফ্রাস্টাস। তাহলে পাশে নোট করে রাখবা যে এই থিওফ্রাস্টাস সাহেবকে কি বলা হয়? উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয়। তাহলে উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয় এই থিওফ্রাস্টাস সাহেবকে। ও, তোমাদেরকে বোনাস 2টা পয়েন্ট বলি নাই, সেটা তুরাব ভাইয়া বলবে। বোনাস পয়েন্টগুলো হচ্ছে, যেহেতু মেইন বই ধরে পড়তে হয় ইন্টারমিডিয়েট লেভেলে, মেইন বই দাগায় দাগায় পড়তে হয়, কারণ মেইন বইয়ের সব লাইন থেকে প্রশ্ন আসে না। মেডিকেল ভর্তি পরীক্ষা বা ভার্সিটি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষায় বইয়ের কিছু লাইন আছে যেখান থেকেই তুমি 95% কমন পাবা। তাহলে ওই লাইনগুলো তুমি যদি বেশি গুরুত্ব দিয়ে পড়ো, তুমি অল্প পড়ায় এত মোটা বইটা দেখতে মনে হইতে পারে এত মোটা, কিন্তু ওই আমরা যে দাগানো লাইনগুলো, যেই লাইনগুলো আমরা দাগায়া দিব এই বই থেকে, সেই ক্ষেত্রে তোমার বইটা অর্ধেকেরও কম হয়ে যাবে। ওইটুকু পড়লেই তুমি 95% এইচএসসি প্রশ্ন, মেডিকেল অ্যাডমিশন প্রশ্ন, ভার্সিটি অ্যাডমিশন প্রশ্ন কমন পাবা বায়োলজির। সেটা তোমাদেরকে তুরাব ভাইয়া দেখাবে। বই দাগা দাগা কেমনে পড়তে হয় এটা তুরাব ভাইয়া, কারণ সবই যদি আমি প্রথম ক্লাসে দেখাই, আমরা 8টা ক্লাস নিব টোটাল বেসিক ঝালার, বাকি ক্লাসে তাহলে কি হবে? তো তোমাদের তুরাব ভাই ওগুলা দেখায় দিবে, ঠিক আছে? আর কিছু ছন্দ দিয়েও পড়তে হয় বায়োলজি, ছন্দ দিয়ে কিছু এক্সাম্পল মনে রাখতে হয়। সব তো ভাই বুঝে পড়ার জিনিস না। ধরো তোমার যদি এখন বলা হয়
মানুষ, গরু, ছাগল, ঠিক আছে, এগুলো সব স্তন্যপায়ী প্রাণী। আমি তোমাদের বুঝাইতে পারবো যে হ্যাঁ মানুষ দেখো মায়ের স্তন পান করে, গরু ছাগলও তাই, এই জন্য স্তন্যপায়ী প্রাণী। তুমি আমারে বলবা যে ভাই সবই বুঝলাম, কিন্তু আমরা তারপর আমি মনে রাখবো কেমনে যে মানুষ, গরু, ছাগল এগুলো স্তন্যপায়ী প্রাণী? এই মনে রাখার জন্য যে একটু ছন্দ লাগে, একটু টেকনিক লাগে, এটা তুরাব ভাইয়া শিখাবে তোমাদের সেকেন্ড ঝালাই ক্লাসে, টেনশন করো না। ওকে, ঠিক আছে। তাহলে দেখো, কৃত্রিম শ্রেণীবিন্যাস হচ্ছে তোমার থিওফ্রাস্টাস এই শ্রেণীবিন্যাস পদ্ধতি উদ্ভাবন করেছে। কৃত্রিম শ্রেণীবিন্যাস উদ্ভিদের, এই থিওফ্রাস্টাসকে উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয়। তো তিনি কি করছেন, বেসিক্যালি এই থিওফ্রাস্টাস ভদ্রলোক পৃথিবীতে যত উদ্ভিদ আছে সেই উদ্ভিদের বাহ্যিক যে বৈশিষ্ট্যগুলো আছে, পৃথিবীতে যত উদ্ভিদ আছে সেই উদ্ভিদের বাহ্যিক যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বাহ্যিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তিনি উদ্ভিদকে 4টা ভাগে ভাগ করছে। বাহ্যিক বৈশিষ্ট্য মানে তো বুঝো যে বাইরে থেকে দেখা বৈশিষ্ট্য, বাইরে থেকে আমরা একটু উদ্ভিদের যা যা দেখি সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তিনি 4টা ভাগে ভাগ করছে। কি কি? প্রথমটাকে বলা হয় ট্রি বা বৃক্ষ, ঠিক আছে। দ্বিতীয়টারে তোমার বলা হয় শ্রাব বা গুল্ম, শ্রাব বা এটার বাংলা হচ্ছে গুল্ম। তৃতীয়টাকে তোমার বলা হয় আন্ডার শ্রাব, তৃতীয়টাকে বলা হয় আন্ডার শ্রাব বা উপগুল্ম। আমি দেখাচ্ছি, আন্ডার শ্রাব বা বাংলায় বলা হয় উপগুল্ম, ঠিক আছে। আর চতুর্থটাকে তোমার বলা হয় বিরুৎ বা হার্বস, ইংলিশে বলা হয় হার্বস, বাংলায় বলা হয় বিরুৎ। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো তিনি কি করছে, আমি একদম সিম্পলি বলি, ট্রি বা বৃক্ষ, এখানে বেশ কিছু বৈশিষ্ট্য আছে। মেইন জিনিসটা কি? মেইন জিনিসটা হচ্ছে ট্রি বা বৃক্ষ এগুলোকে বাইরে থেকে দেখলে অনেক বড়। প্রথম কথা হচ্ছে এগুলো আকারে অনেক বড়, এগুলো একক কাণ্ড বিশিষ্ট, অর্থাৎ একটা বড় বৃক্ষ, যেমন তুমি আম গাছ দেখছো না, আম গাছের দেখবা একটাই কাণ্ড থাকে, মেইন কাণ্ড কিন্তু একটা, ধরো এটা হচ্ছে মাটি, একটাই কাণ্ড, সেই একক কাণ্ড বিশিষ্ট এবং শাখা প্রশাখা থাকে। সেই একক কাণ্ডটাকে কাটলে কাঠ পাওয়া যায়, তার মানে এদের কাণ্ডটা হচ্ছে কাষ্ঠল, কাষ্ঠল একক কাণ্ড বিশিষ্ট, পাশে লেখো। তাইলে ট্রি বা বৃক্ষ, তাহলে এরা হচ্ছে আসলে এদের বৈশিষ্ট্যগুলো দেখো, এক কথায় মনে রাখো, কাষ্ঠল একক কাণ্ড বিশিষ্ট, কাষ্ঠল একক কাণ্ড বিশিষ্ট। একক কাণ্ড কি? দেখো এখানে মেইন যে কাণ্ডটা, দেখো মেইন কাণ্ড কিন্তু একটাই, বাকিগুলা শাখা প্রশাখা, তাহলে একক কাণ্ড। আবার এই কাণ্ডটাকে কাটলে কাঠ পাওয়া যায়, কাঠ পাওয়া যায় না, তাহলে কাঠকে বাংলায় বলে কাষ্ঠল, তাহলে কাষ্ঠল একক কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় ট্রি বা বৃক্ষ। এক্সাম্পল কি ভাই? এটা তো আমার থেকেও তোমরা ভালো জানো, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, এগুলো হচ্ছে বট গাছ, ঠিক আছে, এগুলো হচ্ছে ট্রি বা বৃক্ষের এক্সাম্পল। এবার আসো শ্রাব বা গুল্ম। গুল্মও হচ্ছে কাষ্ঠল, লেখো, গুল্মও হচ্ছে কাষ্ঠল, এখানেও কাঠ থাকে, মানে শক্ত, কিন্তু সমস্যা হচ্ছে এখানে এরকম কোনো একক কাণ্ড থাকে না, যে একটা বড় কাণ্ড থাকবে বা মেইন কাণ্ড থাকবে, এরকম কোনো কিছু গুল্মে থাকে না, বুঝছো? গুল্মেও কাঠ আছে, গুল্মের যে কাণ্ড সেই কাণ্ডকে কাটলে কাঠ পাওয়া যায়, কিন্তু প্রবলেম হচ্ছে গুল্মেতে কোনো একক কাণ্ড থাকে না। কি থাকে না? গুল্মতে কোনো একক কাণ্ডহীন, অর্থাৎ এখানে সিঙ্গেল কোনো কাণ্ড থাকে না, মেইন কোনো কাণ্ড থাকে না, তাহলে তার জায়গায় কি থাকে? জিনিসটা অনেকটা ঝোপঝাড়ের মতো। কীরকম? ওই যে বলছি ছবি এঁকে, ধরো এটা হচ্ছে মাটি, গুল্মের ক্ষেত্রে কি হয়, এই যে কাণ্ডগুলো এরকম ঝোপঝাড়ের মতো হয়ে গেছে, ঝোপঝাড়ের মতো হয়ে এইখানে হচ্ছে ডালপালা, ডালপালাতে হচ্ছে পাতা টাতা হয়ে ঝোপের মতো হয়ে গেছে। তাহলে বলো এখানে কি এমন কোনো সিঙ্গেল কোনো কাণ্ড আছে? বলো তো এখানে সিঙ্গেল কোনো মেইন কাণ্ড আছে? আগেরটায় যেরকম ছিল এটা মেইন কাণ্ড, বাকিগুলা শাখা প্রশাখা। বাট দেখো এখানে তোমার কাছে দেখা মনে হবে সবই মনে হয় শাখা প্রশাখা, ঝোপের মতো। এটাই হচ্ছে তোমার গুল্ম বা শ্রাব। এই জন্য বলা হয়েছে গুল্ম বা শ্রাবে হচ্ছে একক কাণ্ডহীন, একক কোনো মেইন কাণ্ড নাই, তবে এখানেও কাঠের মতো আছে, এই শাখাগুলোরে কাটলে কাঠের মতো কিছু জিনিস পাওয়া যায়, কাষ্ঠল, বা তবে একক কাণ্ডহীন। এগুলোরে তিনি নাম দিয়েছে হচ্ছে শ্রাব বা গুল্ম। এটার ফেমাস এক্সাম্পল হচ্ছে গোলাপ। গোলাপ বুঝো জাস্ট। আন্ডার শ্রাব, বায়োলজিতে আন্ডার শব্দের মানে ছোট, বা বাংলা ভাষায় দেখো এটাকে নাম করছে উপগুল্ম। উপ শব্দের মানে ছোট। চলো তোমাদেরকে বাংলা গ্রামারও পড়ে, ঠিক আছে? আমরা কিন্তু শুধু এক সাবজেক্টেই যে পারদর্শী তা না, আমরা কিন্তু অনেক সাবজেক্টে তোমাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট করে পড়াবো। বলো উপ এটা কি পড়ছো তোমরা?
উপসর্গ পড়ছো না, বাংলা গ্রামারে তোমরা উপসর্গ পড়ছো না, যে শব্দের প্রথমে, বাংলা ভাষায় শব্দের প্রথমে প্র, পরা, অপসম, নির্দূর, অভিয়তি, পরিপ্রতি এগুলা থাকলে এগুলার উপসর্গ বলে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে উপসর্গ। এই শব্দের প্রথমে যদি এই উপসর্গটা থাকে এর মানে হচ্ছে ছোট। শব্দের প্রথমে উপসর্গ বসলে এর মানে হচ্ছে ছোট। দ্যাট মিন্স উপগুল্ম এর মানে হচ্ছে এটা গুল্মের চেয়ে ছোট। দ্যাট মিন্স এটা গুল্মের মতোই, তবে সাইজে গুল্মের থেকেও একটু ছোট। বুঝছো? তাহলে শব্দের প্রথমে থাকলে বাংলা ভাষায় মানে ছোট, তাহলে এটা গুল্মের থেকেও ছোট, এই জন্য এটারে উপগুল্ম বা ইংলিশে বলা হয় আন্ডারস্ট্রাপ। এটার এক্সাম্পল আমরা সরাসরি তোমাদেরকে দেখাই। কালকাসুন্দা, এই যে দেখো কালকাসুন্দা একটা গাছ, সুন্দর একটা গাছ। এই গাছটা মানে গুল্মের থেকেও ছোট, এগুলা সাইজেও ছোট, কাণ্ডগুলাও চিকন, এগুলো হচ্ছে আন্ডারস্ট্রাপ বা উপগুল্ম। ঠিক আছে, ওকে। এইবার চলে আসো বিরুৎ বা হার্বস। আচ্ছা, বিরুৎ বা হার্বস হচ্ছে ঘাস জাতীয় উদ্ভিদ। সোজা কথায় তোমারা যদি বলি ঘাস জাতীয় উদ্ভিদ, বলো ঘাসের কি কোনো আছে, কাঠ আছে? জীবনে কি কোনোদিন শুনছো যে ঘাস থেকে তুমি কাঠ পাইছো? কাঠ নাই, তাহলে এগুলো হচ্ছে অকাষ্ঠল। খুবই ইম্পর্টেন্ট, দেখো বুঝে বুঝে পড়ো, বায়োলজি ফিল করো প্লাস হচ্ছে বুঝে বুঝে পড়ো। ঘাস জাতীয়, তুমি লাইফে অনেক ঘাস দেখছো, ঘাসের মধ্যে কি কোনো কাঠ আছে? নাই, তাহলে এগুলো অকাষ্ঠল। মানে না, শব্দের প্রথমে বসলে শব্দের মানে হচ্ছে না। বাংলা ভাষায় শব্দের প্রথমে মানে হচ্ছে না, তাহলে কাষ্ঠল মানে কাঠ, তাহলে এখানে কোনো কাঠ নাই, অকাষ্ঠল ঘাস জাতীয় উদ্ভিদ হচ্ছে বিরুৎ বা হার্বস। মানে সোজা কথা ঘাস বা লতাপাতা জাতীয় উদ্ভিদ। এই জন্য দেখবা কিছু মেডিসিন আছে, হার্বাল ওষুধ, নাম শুনছো? তাহলে এবার বুঝছো সেই হার্বাল শব্দটা কোত্থেকে আসছে? হার্বস থেকে আসছে। হার্ব হচ্ছে ঘাস বা লতাপাতা জাতীয় উদ্ভিদ, তাহলে সেই লতাপাতা বা ঘাস থেকে তুমি যদি ভেষজ উদ্ভিদ পাও, ঘাস বা লতাপাতা জাতীয় ভেষজ উদ্ভিদ থেকে তুমি যদি ওষুধ পাও, এই ওষুধটার এই জন্য নাম দিছে হার্বাল ওষুধ। এইবার বুঝছো? দেখো বায়োলজি পড়লে কত কিছুর মিনিং জানা যায়। এতদিন তুমি আন্দাজে হয়তো শুনছো হার্বাল ওষুধ, বাট এবার বুঝছো হার্বাল শব্দটা হার্বস থেকে আসছে। অর্থাৎ এই হার্বাল ওষুধগুলা, এই হার্বস মানে ঘাস বা লতাপাতা জাতীয় ভেষজ উদ্ভিদ থেকে পাওয়া যায়, এই জন্যই ওষুধগুলার নাম দিছে হার্বস থেকে পাওয়া যায় দেখে হার্বাল ওষুধ। শেষ। ধরো ঘাসের রস থেকে ওষুধ বানাইছে, হার্বাল ওষুধ। তাহলে ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কৃত্রিম শ্রেণীবিন্যাস পড়লা, এটাও অতটা ইম্পর্টেন্ট না। এবার আসো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রাকৃতিক শ্রেণীবিন্যাসটা, যেটা তোমার এই মানে এই পুরো বইটা প্রাকৃতিক শ্রেণীবিন্যাসের উপরে লেখছে। এটাই আজকে লাস্ট টপিক, আমরা শেষ করে দিব। শেষ আমাদের প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। এবার আসো প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। এই যে আমরা এখানে প্রাকৃতিক শ্রেণীবিন্যাসটা যে পড়াবো, প্রাকৃতিক শ্রেণীবিন্যাস কোন ভদ্রলোক দিছে? এইটা দিছে হলো বেনথাম এবং হুকার নামক দুইজন বিজ্ঞানী। এই জন্যই প্রাকৃতিক শ্রেণীবিন্যাসের সবচেয়ে ফেমাস এক্সাম্পল হচ্ছে বেনথাম হুকারের শ্রেণীবিন্যাস। প্রাকৃতিক শ্রেণীবিন্যাসের সবচেয়ে ফেমাস এক্সাম্পল হচ্ছে বেনথাম হুকারের শ্রেণীবিন্যাস। তাহলে আমরা এই বেনথাম হুকারের শ্রেণীবিন্যাসটা হচ্ছে আজকে একটু শিখবো। তাহলে তোমার কাছে মনে হবে ভাই বায়োলজির থেকে সহজ জিনিস আসলে হয় না, বুঝে পড়লে। চলো আমরা একটু দেখি। তাহলে প্রাকৃতিক শ্রেণীবিন্যাসের মধ্যে বেনথাম হুকারের শ্রেণীবিন্যাসটা আমরা একটু এখন শিখি। তাহলে আসো, তুমি আরেকটা হেডলাইন দাও, বেনথাম হুকারের শ্রেণীবিন্যাস। আমি আরেকটা হেডলাইন দিই, এইবার তুমি বুঝতে পারবা। আচ্ছা, আচ্ছা আচ্ছা আমি একটু পানি খেয়ে নেই। হ্যাঁ, আমার এখানে একটু পানি আছে, অনেকক্ষণ কথা বলছি তোমাদের সাথে, বক বক করছি। তোমরা বেনথাম হুকার জাস্ট একটু করো। হ্যাঁ, ওকে ওকে। তাইলে এইবার আসো, আচ্ছা তাইলে এবার তোমরা একটু, আমি একটু পানি খাচ্ছি। হ্যাঁ, তুমি একটু খালি দেখো। আচ্ছা, তাহলে এবার দেখো বেনথাম হুকারের যে ক্লাসিফিকেশনের বাংলা কি বলো? শ্রেণীবিন্যাস, যেটা বলতেছে আর কি বাংলায়। আরে আরে ভাই, তুমি আমার কোনো কিছু বুঝতেছো না কেন? ও বুঝতেছে না আমি কি জিনিস আঁকার চেষ্টা করতেছি, বোর্ড বুঝতেছে না। আচ্ছা, তাহলে বেনথাম হুকারের শ্রেণীবিন্যাসটা এবার একটু খালি ঠান্ডা মাথায় খেয়াল করো। দেখো
প্রথমে বলো তো উদ্ভিদ জগৎকে কি বলা হয়? প্ল্যান্টি। এটা তুমি 9-10-এ পড়ছো, উদ্ভিদ জগৎকে বলা হয় প্ল্যান্টি। তাহলে পৃথিবীর যত উদ্ভিদ আছে সবগুলো উদ্ভিদকে উদ্ভিদ জগৎ বা প্ল্যান্টিতে স্থান দেওয়া হয়েছে। এই প্ল্যান্টিকে বেনথাম হুকার 2 ভাগে ভাগ করছে, অর্থাৎ এই পুরা জগৎটাকে তারা 2 ভাগে ভাগ করছে। তাহলে এই প্ল্যান্টি হচ্ছে উদ্ভিদ জগৎ। তাহলে প্ল্যান্টি যদি উদ্ভিদ জগৎ হয়, তিনি পুরো উদ্ভিদ জগৎকে 2 ভাগে ভাগ করছে। তাহলে একটারে বলছে উপজগৎ 1, ওই যে একটা জগৎকে 2 ভাগে ভাগ করছে, তাহলে এইগুলা জগতের থেকে ছোট না? তুমি চিন্তা করো, একটা বড় জিনিসকে ভেঙে 2 ভাগে ভাগ করছে, তাহলে প্রত্যেকটা ভাগ ওই বড় জিনিসের থেকে ছোট, তাহলে এগুলা জগতের থেকে ছোট। তাহলে কি বলবা? উপজগৎ। একটু আগে পড়াইছি বাংলা ভাষায় উপ মানে ছোট, তাহলে এগুলা জগতের থেকে ছোট। কেন? কারণ জগৎকে ভেঙে 2 ভাগে ভাগ করে পাইছি, এই জন্য এগুলা জগতের থেকে ছোট, এই জন্য উপজগৎ। তাহলে উপজগৎ 1, আরেকটা হলো উপজগৎ 2। দেখছো, বুঝে পড়লে বায়োলজি কত সহজ। জগতের থেকে এগুলা ছোট, কারণ একটা বড় জগৎকে ভেঙে ছোট ছোট 2টা ভাগে ভাগ করছে দেখে এগুলার উপজগৎ বলে, ছোট দেখে উপজগৎ। প্রথম উপজগতের নাম হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া। প্রথম উপজগতের নাম হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া। আচ্ছা, বাংলায় লিখি, থাক, তোমাদের পরীক্ষায় এগুলো বাংলায় আসবে, বাংলায় লিখি। প্রথম উপজগৎকে বলা হয় ক্রিপ্টোগ্যামিয়া। ক্রিপ্টোগ্যামিয়া, দেখো তুমি এটা খুব সহজেই বুঝবা। ক্রিপ্টোগ্যামিয়া মানে বুঝে পড়লে বায়োলজি কত সহজ। দ্বিতীয় উপজগৎকে তোমার বলা হয় ফ্যানেরোগ্যামিয়া। ফ্যানেরোগ্যামিয়া। আচ্ছা, এইবার আসো, বায়োলজিতে অলওয়েজ একটা কথা মনে রাখবে, এটা হোক তুমি উদ্ভিদের শ্রেণীবিন্যাস পড়ো, হোক তুমি প্রাণীর শ্রেণীবিন্যাস পড়ো বা ইংলিশে ক্লাসিফিকেশন যাই পড়ো, বায়োলজিতে প্রত্যেকটা শ্রেণীবিন্যাস এমনভাবে করা হয়েছে যাতে অনুন্নত থেকে উন্নত এই সিরিয়ালটা যাতে মেনটেন হয়। অর্থাৎ এই সিরিয়াল অনুযায়ী আগে যেটা আসছে সেটা হলো অনুন্নত, পরে যেটা আসছে সেটা তার থেকে উন্নত। আমি কি বুঝাইতে পারছি? বায়োলজিতে যত শ্রেণীবিন্যাস হয়েছে সবগুলা কেমনভাবে সাজানো হয়েছে যে অনুন্নত থেকে উন্নত এই সিরিয়ালটা যাতে মেনটেন হয়। তাহলে তুমি আমারে বলো, এই সিরিয়াল অনুযায়ী চিন্তা করলে এখানে আগে আসছে কোনটা? ক্রিপ্টোগ্যামিয়া, তার মানে ক্রিপ্টোগ্যামিয়া এখানে অনুন্নত। আর সিরিয়ালে পরে আসছে ফ্যানেরোগ্যামিয়া, ফ্যানেরোগ্যামিয়া এখানে উন্নত। চলো আমরা দেখি আসলে এই ব্যাপারটা ঠিক কিনা। দেখো, গ্রিক শব্দ, আবারও বলছে এগুলা ম্যাক্সিমামই গ্রিক শব্দ বায়োলজিতে। গ্রিক শব্দ ক্রিপ্টোস মানে হচ্ছে লুকানো। ওই যে ক্রিপ্টোকারেন্সি বলে না, তোমরা তো এখন ইয়াং জেনারেশন জেনজি, তোমরা অনেক কিছু জানো। ক্রিপ্টোস মানে হচ্ছে লুকানো, আর গ্যামিয়া মানে হচ্ছে জননাঙ্গ। বা গ্রিক শব্দ গ্যামিয়া ওই গ্যামিট থেকে আসছে, গ্যামিয়া শব্দটা আসছে গ্যামিট থেকে, মানে ওই জননাঙ্গ আর কি। তাহলে ক্রিপ্টোস মানে লুকানো, গ্যামিয়া মানে তুমি কাইন্ড অফ এখানে মনে রাখতে পারো জননাঙ্গ। তার মানে ক্রিপ্টোগ্যামিয়া মানে হচ্ছে এই উপজগতের উদ্ভিদের জননাঙ্গগুলা লুকানো থাকে, এই উপজগতের জননাঙ্গগুলা লুকানো থাকে। বলো, উদ্ভিদের জননাঙ্গ মূলত কি? ফুল। তার মানে এদের আসলে ফুলই হয় না, অর্থাৎ ফুল লুকানো থাকে, মানে কি ফুল নাই এদের। আবার বীজের মাধ্যমেও কিন্তু কিছু উদ্ভিদ বংশবৃদ্ধি করে, এদের বীজও থাকে না। দ্যাট মিনস ক্রিপ্টোগ্যামিয়ার সবচেয়ে ফেমাস বৈশিষ্ট্য হচ্ছে এই ক্রিপ্টোগ্যামিয়া হচ্ছে আসলে বীজহীন অপুষ্পক উদ্ভিদ, এদের উপজগৎরে বলছে ক্রিপ্টোগ্যামিয়া। এইবার বুঝছো? ক্রিস্টাল ক্লিয়ার। আমি আবার বলি, ক্রিপ্টোস মানে লুকানো, গ্যামিয়া ওই যে গ্যামিট মানে জননাঙ্গ। তার মানে ক্রিপ্টোগ্যামিয়া হচ্ছে এমন কিছু যাদের জননাঙ্গ লুকানো। বলো, উদ্ভিদের জননাঙ্গ আসলে মূলত ফুল, আবার কিছু উদ্ভিদ বীজের মাধ্যমে বংশবৃদ্ধি করে। তাহলে তুমি ধরে নাও বীজ এবং ফুল হচ্ছে এদের জননাঙ্গ। দ্যাট মিনস এদের জননাঙ্গ অর্থাৎ বীজ এবং ফুলগুলা লুকানো আছে। লুকানো মানে কি? নাই। লুকানো মানে আসলে নাই ওগর। তার মানে এদের কোনো জননাঙ্গ নাই, দ্যাট মিনস বীজও নাই, ফুলও নাই। এই জন্য এরা হলো আসলে বীজহীন অপুষ্পক উদ্ভিদ। দেখছো, এই জন্য এদের নাম দিয়েছে ক্রিপ্টোগ্যামিয়া। বীজও নাই, আবার অপুষ্পক মানে কি? পুষ্প নাই, ফুল নাই, বীজহীন অপুষ্পক উদ্ভিদ। এইবার আসো ফ্যানেরোগ্যামিয়া। ফ্যানেরো শব্দের মানে হচ্ছে প্রকাশিত বা ওপেন, প্রকাশিত বা সবার সামনে আছে এরকম কিছু। আর গ্যামিয়া মানে জননাঙ্গ। তার মানে ফ্যানেরোগ্যামিয়া শব্দের মানে হচ্ছে এদের জননাঙ্গ সবার সামনে দেখা যাচ্ছে। তাহলে সবার সামনে জননাঙ্গ দেখা যায় মানে কি? এদের ফুল আছে, এদের বীজও আছে, সবার সামনে ওপেন। তুমি বাগানে গেলেই দেখবে এদের ফুল আছে, বীজও আছে। অর্থাৎ এই ফ্যানেরোগ্যামিয়া হচ্ছে সপুষ্পক উদ্ভিদের। তাহলে এইবার বুঝছো
ফেনেরোগ্যামিয়া হচ্ছে সপুষ্পক বীজযুক্ত। তাহলে কি কঠিন লাগতেছে বায়োলজি? তাহলে ইটস ন্যানো রিক্যাপ টাইম। আরেকবার বলি, ক্রিপ্টোস মানে লুকানো, গ্যামিয়া মানে জননাঙ্গ, এদের জননাঙ্গ লুকানো। তাহলে উদ্ভিদের জননাঙ্গ হলো মূলত বীজ এবং ফুল, তার মানে এদের বীজও নাই ফুলও নাই, এই জন্যই বলতেছে লুকানো মানে নাই। তাহলে বীজও নাই ফুলও নাই, তাহলে এরা হচ্ছে বীজহীন অপুষ্পক উদ্ভিদ, শেষ। আর ফেনেরো মানে প্রকাশিত বা ওপেন, সবার সামনে ওপেন। ওই যে অনেকে বলে না উই আর ইন এ ওপেন রিলেশনশিপ, মজা করে বলে না অনেকে, সবার সামনে আমাদের মানে ঘুরতেছে ফিরতেছে, যাই হোক। তাহলে ফেনেরো মানে প্রকাশিত, গ্যামিয়া মানে জননাঙ্গ। তাহলে এদের জননাঙ্গ হচ্ছে প্রকাশিত মানে সবার সামনে ওপেন। দ্যাট মিনস বাইরে থেকেই তুমি ফুল দেখতে পাবা, বীজ দেখতে পাবা, তার মানে বীজযুক্ত সপুষ্পক উদ্ভিদ। আর বাংলা ভাষায় শব্দের প্রথমে স মানে সহ বা আছে, এটাও একটা উপসর্গ, এর মানে হচ্ছে সহ বা আছে। তাহলে সপুষ্পক মানে পুষ্প বা ফুল আছে, সপুষ্পক উদ্ভিদ। কঠিন লাগতেছে এবার? তাহলে এবার বলো কোনটা উন্নত? এটা উন্নত না, তাহলে কি আমার হিসাবটা মিলছে? রাহাতস ল, মানে ফান করে বলতেছি রাহাতস ল। তাহলে মনে রাখবা বায়োলজিতে যত ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস পড়বা অলওয়েজ মনে রাখবা যে এমনভাবে সাজানো হয়েছে যাতে অনুন্নত থেকে উন্নত এই সিরিয়ালটা যাতে মেনটেন হয়। তাহলে এই সিরিয়াল অনুযায়ী সবার আগে যেটা আসছে সবচেয়ে অনুন্নত, তারপরেরটা তার থেকে উন্নত। এই জন্য ক্রিপ্টোগ্যামিয়া এতটাই অনুন্নত যে ওর বীজও নাই, অপুষ্পক উদ্ভিদ। আরও এর থেকে উন্নত সিরিয়ালে পরে আসছে, তার মানে বীজও আছে ফুলও আছে। ক্রিস্টাল ক্লিয়ার? এবার আসো লাস্ট টপিক, শেষ আমরা। এই ক্রিপ্টোগ্যামিয়াকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। এবার আসো এই কিপটা, এই যে ক্রিপ্টোগ্যামিয়া মানে কি? কিপটা আমার মতো কিপটা আর কি, একটু বুঝছো? আচ্ছা না থাক, নিজে পচাচ্ছি কেন, আমি অনেক ভালো আর কি, বুঝছো? আমার একবার স্টুডেন্টরা বলছিল ভাই কাচ্চি খাওয়ান, 26 ব্যাচ 25 ব্যাচ 24 ব্যাচ বলছিল ভাই কাচ্চি খাওয়ান। আমি বলছি ঠিক আছে তোমাদেরকে আমি অনলাইনে কাচ্চি খাওয়াবো, ভার্চুয়াল কাচ্চির ছবি পাঠিয়ে দিছি, বলছে এই যে দেখো কাচ্চি খাওয়াচ্ছি, বুঝছো? আমি এরকম ভালো আর কি, তুমি যাই খাইতে চাবা আমি তাই পাঠাবো, জাস্ট ওটা ছবি তুলে, ভাইয়া কাচ্চি খাওয়ান, কাচ্চির ছবি তুলে পাঠাবো, বলবো যে তুমি ডাউনলোড করে খেয়ে ফেলো। আমি এরকম আর কি উদার মনের মানুষ, কাচ্চি খাইতে চাইলে কাচ্চি খাওয়াবো, শর্ত একটাই, ছবি তুলে পাঠাবো, এটা তুমি ডাউনলোড করে খেয়ে নিও। ওকে, তাহলে এবার আসো ক্রিপ্টোগ্যামিয়া, কিপটাগ্যামিয়া আর কি, ক্রিপ্টোগ্যামিয়া। তাহলে ক্রিপ্টোগ্যামিয়ার হচ্ছে 3টা বিভাগ আছে। এই ক্রিপ্টোগ্যামিয়াকে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে, এই উপজগৎকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। একবার দেখো একদম ইজি, বিভাগ 1, বিভাগ 2, এটা হচ্ছে তোমার উপক্রমণিকা। তাহলে তোমার হাসান স্যারের বইটা খুললেই তুমি এই জিনিসটা সবার আগে পাবা। তাহলে এগুলো ক্লিয়ার করে দিলাম আজকে প্রথম ক্লাসে, তাহলে একদম ক্লিয়ার। এবং লাস্টে আরেকটা সিক্রেট বলবো, কেন এটা পড়াচ্ছে আরেকটা কারণ আছে। তুমি এই জিনিসটা পড়ানোর পরে তুমি এখন হাসান স্যারের বইয়ের চ্যাপ্টারের নামগুলো দেখবে, একটু পরে পড়বা, 3-4 মিনিট পরে যখন আমি এগুলো পড়ায় ফেলবো, দেন তুমি খালি চ্যাপ্টারের নামগুলো পড়ো, তুমি বুঝতে পারবা যে কেন রাহাত ভাই আসলে এগুলো পড়াচ্ছে। চলো, এটা কোনো জায়গাতেই পড়ায় না, 2টা জায়গায় পড়ায়। আমি অন্তত আমার সময় দেখছি, আমি যখন এইচএসসি লাইফে ছিলাম আমি দেখছি উপক্রমণিকা, যেহেতু এটা সিলেবাসে নাই, হাসান স্যারের বইয়েও লেখা আছে যে এই অংশটা সিলেবাস বহির্ভূত, এই জন্য এই অংশটা কেউ পড়ায় না কোনো কলেজে, বা আমার জানা মতে আমাদের সময় পড়াইতো না, এখন পড়ায় কিনা আমি বলতে পারবো না। বাট আমি যখন কলেজে ছিলাম 2015 সাল 14-15 সালের দিকে কলেজে ছিলাম, এইচএসসি দিছি 16 সালে, ঠিক আছে? তো 14 সালে ফার্স্ট ইয়ারে, 15 সালে সেকেন্ড ইয়ারে, এইচএসসি 16 সালে দিছি। তো আমাদের সময় এটা কোনো জায়গাতে পড়াইতো না, কারণ এটা সিলেবাসে নাই, এখনও এটা সিলেবাসে নাই। কিন্তু এখন পড়াই কিনা হয়তো বা আমি এক্স্যাক্ট বলতে পারবো না, কিন্তু আমাদের সময় এটা কোথাও পড়াইতো না, শুধু একটা কলেজেই পড়াইতো, নটরডেম কলেজে, আমাদের কলেজে পড়াইছে। আবার আমাদের কলেজেরও সব জায়গায় পড়ায় নাই, আমাদের সেকশনটায় পড়াইছিল, কেন জানি আমাদের কলেজেও সব জায়গায় পড়ায় নাই, কিন্তু আমাদের সেকশনে পড়াইছিল, এবং এটা খুবই উপকারী, খুবই উপকারী। এটা আমি শিখছিলাম দেখে আমার বায়োলজি বা বিশেষ করে বোটানিটা অনেক সহজ হয়ে গেছিলো, অনেক বেসিক সহজ হয়ে গেছিলো। কেন আমি একটু পরে বলবো। তাহলে ক্রিপ্টোগ্যামিয়াকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, 3টা বিভাগে। প্রথম বিভাগটাকে বলা হয় থ্যালোফাইটা, প্রথম বিভাগটাকে তোমার বলা হয় থ্যালোফাইটা, ঠিক আছে? দ্বিতীয় বিভাগটাকে তোমার বলা হয় ব্রায়োফাইটা, তৃতীয় বিভাগটাকে তোমার বলা হয় টেরিডোফাইটা। দেখো তাহলে এটার আবার 3টা ভাগে ভাগ করছে ক্রিপ্টোগ্যামিয়ারে, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। দেখো এর মধ্যে থ্যালোস, এটাও একটা গ্রিক শব্দ, এর মানে হচ্ছে সমান অঙ্গ, এর মানে হচ্ছে সমান অঙ্গ বা সমাঙ্গ, দ্যাট মিনস। আর ফাইটা, এটাও একটা গ্রিক শব্দ,
এটা গ্রিক ফাইটন থেকে আসে, এটা তুমি 9টেও পড়ছো। ফাইটন, ওই যে ফাইটোপ্ল্যাঙ্কটন, জুওপ্ল্যাঙ্কটন পড়ছো না? ফাইটন, ফাইটন শব্দের মানে হচ্ছে উদ্ভিদ। গ্রিক ভাষায় ফাইটন মানে উদ্ভিদ, সেই ফাইটন থেকে শব্দটা আসছে ফাইটা। আর গ্রিক ভাষায় থ্যালো মানে হচ্ছে সমান অঙ্গ। দ্যাট মিনস থ্যালোফাইটা হচ্ছে এমন উদ্ভিদ যে উদ্ভিদের সবগুলা অঙ্গই সমান। সবগুলো অঙ্গই সমান মানে কি? অর্থাৎ কোনটা মূল, কোনটা কাণ্ড, কোনটা পাতা তুমি আলাদা করে বুঝবা না, সমস্ত অঙ্গই সমান। দ্যাট মিনস থ্যালোফাইটাকে আসলে মূল, কাণ্ড এবং পাতায় ভাগ করা যায় না, সবই সমান। বুঝছো? তার মানে এতই অনুন্নত যে এর মূল, কাণ্ড, পাতায় কোনোভাবেই ভাগ করা যায় না। এবং আমি আবারও বলছি, যখনই তুমি বায়োলজিতে ক্লাসিফিকেশন দেখবা অলওয়েজ মনে রাখবা প্রথমটা সবচেয়ে অনুন্নত, তারপরেরটা তার থেকে উন্নত, তারপরেরটা আরও উন্নত। এবার মিলাও। থ্যালো মানে হচ্ছে সমান অঙ্গ বা সমাঙ্গ, মানে সমান অঙ্গ। ফাইটন মানে উদ্ভিদ, তার মানে উদ্ভিদগুলার সকল অঙ্গই সমান। সকল অঙ্গই সমান মানে হচ্ছে মূল, কাণ্ড, পাতা সবই দেখতে সমান। দ্যাট মিনস কোনটা মূল, কোনটা কাণ্ড, কোনটা পাতা আলাদা করা যায় না, সবই সমান অঙ্গ। এই জন্য এদেরকে বলা হয় সমাঙ্গ। অর্থাৎ কোনটা মূল, কোনটা কাণ্ড, কোনটা পাতা তুমি আলাদা করতে পারবা না। দ্যাট মিনস এদেরকে মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা যায় না। মূল, কাণ্ড, পাতায় ভাগ করা যায় না, অর্থাৎ সবাই দেখতে সমান, এই জন্য থ্যালোফাইটা। তার মানে বুঝছো এতটাই অনুন্নত, এতটাই গাধা যে ওর কোনটা মূল, কোনটা কাণ্ড, কোনটা পাতা ভাগই করা যায় না, সবই সমান। থ্যালোফাইটা সবচেয়ে অনুন্নত। এবার বুঝছো? এবার আসো ব্রায়োফাইটা, একটু উন্নত। এটা হচ্ছে মশবর্গীয় উদ্ভিদ। ব্রায়োফাইট একটু উন্নত, থ্যালোফাইটা থেকে একটু উন্নত। এই জন্য এদের মূল কাণ্ড আছে, তবে পাতা বলে, সরি, এদের কাণ্ড আছে, পাতাও আছে, তবে মূল বলে কিছু নাই। মূলের বদলে একটা জিনিস থাকে যারা রাইজয়েড বলে। মূলের বদলে একটা জিনিস থাকে যারা রাইজয়েড বলে। দ্যাটস ইট। বেসিক ক্লাস, এত নোট করার দরকার নেই, জাস্ট বুঝো। আর টেরিডোফাইটা এই তিনটার মধ্যে সবচেয়ে উন্নত। এই জন্য টেরিডোফাইটাকে আসলে কি করা যায়? মূল, কাণ্ড, পাতায় ভাগ করা যায়। এবার বুঝছো? দেখছো তাহলে সিরিয়ালটা? প্রথমটারে মূল, কাণ্ড, পাতায় ভাগ করা যায় না, সকল অঙ্গ সমান, এই জন্য নাম দিছে থ্যালোফাইটা। পরেরটা একটু উন্নত, তো মূল নাই, মূলের বদলে অন্য কিছু আছে, রাইজয়েড আছে, বাকিগুলো আছে। আর এখানে মূল, কাণ্ড, পাতা সবই আছে। প্লাস আরেকটা কাহিনী আছে, এই টেরিডোফাইটা হচ্ছে ভাস্কুলার। ভাস্কুলার মানে কি? ভাস্কুলার মানে আসলে পরিবহন টিস্যু। এখানে পরিবহন টিস্যু আছে, অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম আছে। বাকিগুলোতে জাইলেম, ফ্লোয়েমও নাই। বুঝছো? তবে এদের তিনটাই যেহেতু ক্রিপ্টোগ্যামিয়ার অন্তর্গত, তার মানে এই তিনটারই কোনো বীজ হয় না, ফুল হয় না, অপুষ্পক উদ্ভিদ। এবার বুঝছো? ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে দেখছো তুলনা করে পড়তেছি যে প্রথমটা সবচেয়ে অনুন্নত, এই জন্য মূল, কাণ্ড, পাতায় ভাগ করা যায় না। পরেরটি একটু উন্নত, মূল নাই, মূলের বদলে রাইজয়েড আছে, বাট বাকিগুলো আছে, আবার কাণ্ড, পাতা আছে কিছুটা। আর টেরিডোফাইটাতে মূল, কাণ্ড, পাতা সবই আছে। তারপরে দেখো এখানে কোনো ভাস্কুলার টিস্যু মানে জাইলেম, ফ্লোয়েম নাই, এখানেও জাইলেম, ফ্লোয়েম নাই, তবে এখানে ভাস্কুলার টিস্যু বা জাইলেম, ফ্লোয়েম নামক টিস্যু আছে লাস্টেরটায়। এই জন্য এই তিনটার মধ্যে সবচেয়ে অনুন্নত হচ্ছে টেরিডোফাইটা। দেখছো তুলনা করে পড়লে এখন বৈশিষ্ট্যগুলো মনে রাখা ইজি না। তোমার কথাটা কি বুঝতেছো? এইভাবে তোমার জন্য বায়োলজিটা সহজ হয়ে যাচ্ছে। এবার আসো লাস্ট, ফ্যানেরোগ্যামিয়া। এই ফ্যানেরোগ্যামিয়াকেও দুই ভাগে ভাগ করা যায়। এই ফ্যানেরোগ্যামিয়া এটারও দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জিমনোস্পার্ম আর একটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। একটা হচ্ছে জিমনোস্পার্ম আর একটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। দেখো শেষ করে দিচ্ছি তোমাদের। গ্রিক ভাষায় জিমনোস মানে হচ্ছে নগ্ন বা ন্যাকেড, ভালো বাংলায় বললে ল্যাংটা, সহজ কথা ভাই। বায়োলজিতে লজ্জা পাওয়ার কিছু নেই। আবারও বলি, বায়োলজিতে কিছু জিনিস আছে যেটা আসলে আমাদেরকে একটু বলতে হবে, নয়তো তোমরা অনেকে লজ্জা পাইতে পারো। বায়োলজিতে একটু মনে করো যে পড়ার সময় একটু বুঝছি, এত লজ্জা পাওয়া যাবে না। জিমনোস মানে নগ্ন বা ন্যাকেড, খাঁটি বাংলায় হয়েছে ল্যাংটা, সহজ কথা। আর স্পার্ম শব্দটা আসছে গ্রিক শব্দ স্পার্মোস থেকে। স্পার্মোস, স্পার্মোস মানে হচ্ছে বীজ। তার মানে এদের বীজগুলা নগ্ন অবস্থায় থাকে, অর্থাৎ বীজের চারপাশে কিচ্ছু থাকে না। ধরো এটা বীজ, এর চারপাশে কিচ্ছু নাই, তাহলে একদম নগ্ন, ল্যাংটা অবস্থায় আছে। এইটারই বলা হয় নগ্ন বীজ উদ্ভিদ বা জিমনোস্পার্ম। ঠিক আছে? আর অ্যাঞ্জিওস্পার্ম, বায়োলজিতে অ্যাঞ্জিয়ন শব্দের মানে হচ্ছে পাত্র, আর স্পার্মোস মানে বীজ। তার মানে এদের বীজগুলা পাত্র দিয়ে ঢাকা থাকে, অর্থাৎ আবৃত বীজ উদ্ভিদ।
বীজগুলা পাত্র দিয়ে ঢাকা থাকে, দ্যাট মিন্স আবৃতবীজ উদ্ভিদ। এখানে পাত্র বলতে আসলে কি, ধরো এটা বীজ, বীজের চারপাশে আসলে ফল হয়, বীজের চারপাশে ফল হয়, ওই ফলটারই পাত্রের সাথে তুলনা করছে, পাত্রের সাথে তুলনা করছে ফলটাকে, এটাই হচ্ছে আবৃতবীজ উদ্ভিদ। দেখছো শব্দ ভেঙে পড়লে বায়োলজি একদম সহজ। তাহলে চলো আরেকবার রিক্যাপ করি। জিমনোস মানে নগ্ন বা ন্যাকেড, স্পার্মোস মানে বীজ, দ্যাট মিন্স এদের বীজটা নগ্ন অবস্থায় থাকে, বীজের চারপাশে কিচ্ছু থাকে না, একদম নগ্ন থাকে। আর অ্যানজিওন মানে পাত্র, গ্রিক শব্দ, স্পার্মোস মানে বীজ, তাহলে অ্যানজিওস্পার্ম মানে হচ্ছে বীজটা পাত্র দিয়ে ঢাকা। এখানে পাত্র বলতে আসলে ফলকে বোঝাচ্ছে, তার মানে বীজের চারপাশে ফল থাকে, দ্যাটস ইট। তাহলে এবার বলো বৈশিষ্ট্য তোমার জন্য ইজি হয়ে গেছে না? দ্যাট মিন্স এদের শুধুমাত্র বীজ থাকে বাট কোনো ফল থাকে না, এই জন্যই সে নগ্ন। ফল থাকলে তো হইতোই, যদি আজকে ফল থাকতো তাহলে তো সে আর নগ্ন থাকতো না, কিন্তু সে নগ্ন মানে কি, ফল নাই, তার মানে তুমি এমনিতেই বুঝতেছো এদের শুধু বীজ আছে, ফল নাই। আর এদের বীজও আছে, ফলও আছে। আর ফল তৈরি হয় কোত্থেকে? 9 10-এ পড়ছো, ফুলের গর্ভাশয় থেকে। তার মানে এদের বীজ আছে, ফল আছে, ফুলের গর্ভাশয় আছে, গর্ভাশয় থেকেই ফল হয়। আর এদের বীজ আছে, ফল নাই মানে কি, দ্যাট মিন্স ফুলের গর্ভাশয়ও নাই, গর্ভাশয় থেকেই ফল হয়। একটা বেসিক মনে রাখবা, বায়োলজিতে এটা বেসিক, 9 10-এ পড়ছো কিনা জানি না, আমি বলে দিই, ফুলের গর্ভাশয় থেকেই পরবর্তীতে হচ্ছে ফল হয়। তাহলে এদের ফল নাই মানে কি, এদের গর্ভাশয়ও নাই, কিচ্ছু নাই, এগুলা শুধু বীজ আছে। আর এদের বীজের চারপাশে ফল আছে, দ্যাট মিন্স হচ্ছে এদের গর্ভাশয় আছে। দেখো তাহলে বুঝে পড়লা। আবারও সেই একই বেসিক, রাহাতস ল সব জায়গায় অ্যাপ্লিকেবল। দেখো যখনই আমি 2টা ভাগে ভাগ করব বা 3 ভাগে ভাগ করব, 10 ভাগে ভাগ করব, যাই করব, প্রথমটা অনুন্নত, তারপরেরটা উন্নত। দেখো এই গাধাটা এতটাই অনুন্নত যে ওর শুধু বীজ আছে কিন্তু ফুলের গর্ভাশয়ও নাই, ফলও নাই। আর ও উন্নত, পরে আসছে সিরিয়ালে। তাহলে প্রথমটা অনুন্নত, তারপরে যত আসবে সেটা উন্নত। সে উন্নত এই জন্য বীজও আছে, এই জন্য ফলও আছে, এই জন্য গর্ভাশয়ও আছে। ক্রিস্টাল ক্লিয়ার? এইবার তুমি হাসান স্যারের বইটা খুলো, এইবার তুমি হাসান স্যারের বইটা খুলে চ্যাপ্টারগুলোর নাম দেখতে থাকো। দেখবা 5 নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে শৈবাল ও ছত্রাক, যারা আসলে থ্যালোফাইটার অন্তর্গত। এই থ্যালোফাইটারে আবার 2 ভাগে ভাগ করছে, এটা আর আমি আজকে গেলাম না। একটারে বলে শৈবাল, আরেকটারে বলে ছত্রাক। এবার তুমি হাসান স্যারের বইয়ের চ্যাপ্টারের নামগুলা দেখো। 5 নম্বর চ্যাপ্টারের নাম শৈবাল ছত্রাক, 6 নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে ব্রায়োফাইটা টেরিডোফাইটা, আর 7 নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে নগ্নবীজ উদ্ভিদ এবং আবৃতবীজ উদ্ভিদ। দ্যাট মিন্স হাসান স্যারের বইয়ের যে চ্যাপ্টারগুলা, সেই চ্যাপ্টারগুলাও সিরিয়ালি সাজাইছে। প্রথম চ্যাপ্টারটা 5 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে শৈবাল ছত্রাক, সবচেয়ে অনুন্নত, তারপরেরটা একটু উন্নত, এই জন্য 6 নম্বর চ্যাপ্টারের তিনি নাম দিয়েছে ব্রায়োফাইটা টেরিডোফাইটা, 7 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে নগ্নবীজ উদ্ভিদ, আবৃতবীজ উদ্ভিদ। দ্যাট মিন্স হাসান স্যারের বইটা আসলে এই বেনথাম হুকারের শ্রেণীবিন্যাস অনুযায়ী সাজাইছে, এই জন্য এটা তোমার জানার দরকার আছে। এই জন্য আমি যখন নটরডেম কলেজে বায়োলজি পড়ার আগে যখন আমার টিচার এমনি সুন্দর করে পড়াইছে, আমি আগে থেকেই বুঝে ফেলছি 5 নম্বর চ্যাপ্টারে আমি তোমাদেরকে কি শৈবাল ছত্রাক পড়াই নাই, বাট দেখো তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করা প্লাস একটার সাথে আরেকটাকে তুলনা করার কারণে তুমি এখন আগে থেকেই বলতে পারতেছো। ভাই দাঁড়ান, আমি এবার বলি, যেহেতু শৈবাল ছত্রাক থ্যালোফাইটার অন্তর্গত, আবার থ্যালোফাইটা হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়ার অন্তর্গত, তার মানে ভাই শৈবাল ছত্রাকে বীজ হয় না, এরা বীজহীন, অপুষ্পক। আবার এরা থ্যালোফাইটা, থ্যালো মানে সমান অঙ্গ, অর্থাৎ এদের মূল কাণ্ড পাতা সবই দেখতে সমান। দ্যাট মিন্স ভাই শৈবাল ছত্রাককে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না ভাই, কথা কি ঠিক কিনা? ঠিক। তারপর এরা এতটাই অনুন্নত, এদের কোনো পরিবহন টিস্যু নাই, অর্থাৎ জাইলেম ফ্লোয়েম নাই, কথা ঠিক কিনা? ঠিক। দেখো তুমি অলরেডি পড়ে ফেলছো, তোমার কিন্তু আমি শৈবাল ছত্রাক পড়ায়ও নাই, তুমি এখন বৈশিষ্ট্যগুলো পারো। দেন তোমার যদি জিজ্ঞেস করি বাবা বলো তো ব্রায়োফাইটার বৈশিষ্ট্য বলো, তুমি আমারে বলবা ভাই দাঁড়ান আপনি পড়াইছেন আমি পারবো। ব্রায়োফাইটা ক্রিপ্টোগ্যামিয়ার অন্তর্গত। ক্রিপ্টোগ্যামিয়া মানে হচ্ছে ভাই, ক্রিপ্টোস মানে লুকানো, গ্যামিয়া মানে জননাঙ্গ, এদের জননাঙ্গ নাই, এই জন্যই লুকানো। তার মানে ভাই এদের বীজও নাই, ফলও নাই, বীজও নাই, ফুলও নাই। তারপর এরা মশ, থ্যালোর থেকে একটু উন্নত ভাই, তাহলে আগেরটাই কিছুই ছিল না, তাহলে ওদের একটু মূলটা নাই, বাকিগুলো আছে, কাণ্ড পাতা আছে তবে মূল নাই, মূলের বদলে রাইজোয়ার থাকবে, আর পরিবহন টিস্যু নাই। এবার তোমার যদি বলি বলো টেরিডোফাইটার বৈশিষ্ট্য বলো, তুমি পড়াই নাই কিন্তু চ্যাপ্টার, তুমি পারবা ভাই। প্রথম কথা ক্রিপ্টোগ্যামের অন্তর্গত, তার মানে এদের বীজ নাই, ফুল নাই, বীজহীন, অপুষ্পক। তবে এরা ক্রিপ্টোগ্যামিয়ার মধ্যে সবচেয়ে উন্নত, কারণ সিরিয়ালে সবার পরে আসছে, ও সবচেয়ে উন্নত। এই সবচেয়ে উন্নত হওয়ায় মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়, আবার সবচেয়ে উন্নত হওয়ায় ভাই ভাস্কুলার বান্ডেল বা পরিবহন টিস্যু আছে, মানে জাইলেম ফ্লোয়েম আছে। দেখো তুমি কতগুলো বৈশিষ্ট্য শিখে ফেলছো জাস্ট কনসেপ্ট প্লাস ওই যে তুলনা করে। 6 আর 7 নম্বর পয়েন্ট।
আর এবার তোমরা যদি বলি এদের বৈশিষ্ট্য বলো, তুমি বলবা ভাই দাঁড়ান, জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্ম এগুলো সবই আসলে ফেনোরোগ্যামিয়ার অন্তর্গত। দ্যাট মিনস এদের বীজও আছে, ফুলও আছে। তবে কথা আছে ভাই, জিমনোস মানে নগ্ন বা নেকেড, মানে বীজটা ল্যাংটা থাকে, তার মানে বীজের চারপাশে ফল হয় না। দ্যাট মিনস ভাই এদের ফল হয় না। আবার ফলটা হচ্ছে ফুলের গর্ভাশয় থেকে আসে, ফল হয় না, দ্যাট মিনস ভাই এদের গর্ভাশয় নাই। তাহলে এদের বীজ আছে, ফুলও আছে, কিন্তু সমস্যা হচ্ছে এদের কোনো ফল নাই, আর ফুলের গর্ভাশয় বলে কিছু থাকে না। আর এরা সিরিয়ালে পরে আসছে ভাই সবচেয়ে উন্নত উদ্ভিদ, এইগুলা আবৃতবীজ উদ্ভিদ। এদের ভাই বীজও আছে, এদের ভাই ফুলও আছে, এদের ফলও আছে, এই জন্য বীজটা ফল দ্বারা ঢাকা থাকে। ওই ফলরে পাত্রের সাথে তুলনা করে নাম দিছে অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিও মানে পাত্র বা ফল। এইবার বুঝছো? দেখো তোমাদেরকে কিন্তু আমি একটা চ্যাপ্টারও পড়াই নাই, আর তুমি এখন 5 নম্বর চ্যাপ্টারের অন্তত বেসিক বৈশিষ্ট্যগুলো পারবা। শৈবাল ছত্রাকের বেসিক বৈশিষ্ট্য তোমার পড়া হয়ে গেছে। ব্রায়োফাইটা, টেরিডোফাইটা 6 নম্বর চ্যাপ্টার বেসিক বৈশিষ্ট্য পড়া হয়ে গেছে। নগ্নবীজ আবৃতবীজ উদ্ভিদের বেসিক বৈশিষ্ট্য তোমার পড়া হয়ে গেছে, অন্তত লিখতে পারবা। এগুলো থেকে এমসিকিউ আসে মেডিকেলে। তুমি দেখো এক কনসেপ্টে তুমি অনেক কিছু লিখতে পারতেছো। তাহলে ক্লাস শুরুর আগেই যদি এগুলো জেনে ফেলতে পারো, তুমি আগায় গেলে না। আর তোমার বন্ধু বসে বসে মুখস্থ করবে শৈবাল ছত্রাক, এদের বীজ নাই, এদের পুষ্প নাই, হাই হাই এত কঠিন ভাই, এদের পরিবহন টিস্যু নাই, ওর তো মাথা গরম। ও দেখতেছে আবার টেরিডোফাইটাতে পরিবহন টিস্যু আছে, কাণ্ড মানে মূল পাতা কাণ্ড সবই আছে, ও তো বুঝে নাই। আর তুমি দেখো কম্পারিজন করে, তুলনা করে, এটা অনুন্নত, তারপরেরটা আরেকটু উন্নত, তারপরেরটা সবচেয়ে উন্নত, প্লাস কনসেপ্ট ক্লিয়ার করছো আর কিছু শব্দের বেসিক মানে জানছো। তোমার জন্য একদম ইজি, তোমার জন্য জিনিসটা কিন্তু একটু ইজি লাগতেছে। আর ওই যে আবার একটু রিক্যাপ করবা, দ্যাটস ইট। তাহলে কি বুঝছো? তাহলে আমরা হচ্ছে তোমাদেরকে ফাউন্ডেশন কোর্সে পড়াইছি। আমরা নর্মালি আমাদের ফাউন্ডেশন কোর্স 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে রাখবো। আজকে প্রথম ক্লাস ছিল, আমরা শুরুর দিকে তোমাদেরকে 10 মিনিট একটু আলোচনা করছি বেশি এক্সট্রা, আর পুরো অনেকগুলো পয়েন্ট বিস্তারিত বলছি। পরের ক্লাসগুলো 1 ঘন্টা 15 মিনিটের, 15 থেকে 20 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে পরের 7টা ক্লাস। আর প্রথম 5 ক্লাসে যা পড়াবো, বই থেকে পড়াবো না, মানে বইয়ের জিনিসপত্রই, বাট ওইভাবে বই ফলো করব না, আমরা ওভারঅল পড়াবো। যা পড়াবো ক্লাসে তার উপর হচ্ছে পরীক্ষা হবে 5 ক্লাস পরে। সেই পরীক্ষায় যারা ভালো করবা তারা আমাদের কোর্সও একটা ডিসকাউন্ট পাবা, আবার পুরস্কারও পাবা, কিছু নগদ অর্থ আর কি পুরস্কার, ঠিক আছে? পাবা, টেনশন করো না ভালো করলে। তো এটা রুটিনটা অলরেডি হচ্ছে আমরা আমাদের পেজে দিয়ে দিছি, টেলিগ্রামে দিয়ে দিছি, ইউটিউবে দিয়ে দিছি, ফেসবুক গ্রুপগুলোতে দিয়ে দিছি। তুমি জয়েন থাকো, প্রথম কমেন্টে দেখবা একটা জিনিসকে পিন করে রাখছি, একটা ফেসবুক গ্রুপ, এটা হচ্ছে আমাদের মূল ফেসবুক গ্রুপ ডিএমসি স্টেশন। যুক্ত হয়ে থাকো, রুটিনগুলো পাবা। রুটিন অলরেডি দিয়ে দিছি, কালকেই দিয়ে দিছি। স্টিল যারা পাও নাই গ্রুপগুলোতে একটু ফলো করো, পেয়ে যাবা রুটিন। ঈদের আগে 2টা ক্লাস হবে, পরশুদিন ক্লাস আছে, দেন তোমাদের ঈদের বন্ধ। তারপর ঈদের বন্ধের পরে তোমাদেরকে হচ্ছে 12 তারিখে ক্লাস, আমার যতটুকু মনে আছে রুটিনে 12 তারিখে ক্লাস, দেন হচ্ছে তোমার আবার রবিবার কবে, 13 তারিখ তো শুক্রবার, 15 তারিখে ক্লাস, 17 তারিখে ক্লাস, দেন তোমার 18 তারিখে হচ্ছে একটা পরীক্ষা, দেন তারপর আবার 18 তারিখের পর 20, 22, 24 তারিখে হচ্ছে তোমার ক্লাস হয়ে, মানে আমি রুটিনটা তোমাকে মোটামুটি বললাম, এটা রুটিন দিয়ে দিছি, তুমি দেখতে পাবা আর কি, ঠিক আছে? ওকে, তো তোমাদের কমেন্টগুলো পড়ে তাহলে বলো কেমন লাগছে। এটাই হচ্ছে ফাউন্ডেশন বা বেসিক ঝালাই, যাই বলো। তাহলে আজকে বায়োলজিটাকে নতুন করে শিখছো না, এখন মনে হচ্ছে না যে ভাই এমনি করে যদি স্কুলে বায়োলজি পড়তাম অনেক ইজি হইতো। তুমি এই যে প্রথম চ্যাপ্টার যে ছিল মার্গুলিসের শ্রেণীবিন্যাস, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমালিয়া, তুমি যদি খালি এটা জানতা যে এই সিরিয়ালগুলা এমনভাবে করা হয়েছে যে অনুন্নত থেকে উন্নত এই সিরিয়ালটা মেনটেন করা হয়েছে, তাহলে এই জন্য সেই হিসাবে তোমার মুখে মুখেই বলি, সবার আগে আসছে কে? মনেরা সবচেয়ে অনুন্নত। এই জন্য মনেরা এতটাই অনুন্নত যে ওর কোষটাও ঠিকমতো তৈরি হয় নাই, অর্থাৎ কোষের মধ্যে ঠিকমতো নিউক্লিয়াস নাই, আদি কোষ নিউক্লিয়াসটা ঠিকমতো নাই, কোনো অঙ্গাণু নাই, শুধু রাইবোজোম ছাড়া, শেষ। এরপরে আসছে সিরিয়ালে কে? প্রোটিস্টা একটু উন্নত, এই জন্য ওর কোষটা অন্তত ঠিকঠাক তৈরি হয়েছে, অর্থাৎ কোষের মধ্যে ঠিকমতো নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের 4টা বৈশিষ্ট্য আছে, ক্লোরোপ্লাস্ট আছে, মাইটোকন্ড্রিয়া আছে, হাবিজাবি যা আছে সবই আছে। এরপরে আসছে ফানজাই আর একটু উন্নত, এই জন্য ফানজাই একটা মাত্র কোষের বদলে বহুকোষী, অনেকগুলা কোষ মিলে ফানজাই তৈরি হয়েছে, যেখানে প্রত্যেকটা কোষ হচ্ছে উন্নত। এরপরে আরেকটু উন্নত হচ্ছে প্ল্যান্টি, যেটা বহুকোষী প্লাস হচ্ছে অনেক উন্নত কিছু স্ট্রাকচার আছে। আর সবচেয়ে উন্নত হচ্ছে অ্যানিমালিয়া, প্রাণী, বহুকোষী প্লাস চলাচল করতে পারে। দেখছো, তোমাকে আমি মাত্র 30 সেকেন্ডে তোমার মনে হয় এসএসসির ফার্স্ট চ্যাপ্টার পড়ায় ফেলছি। আমি আরেকবার বলি, মনেরা সিরিয়ালে সবার আগে আসছে, মার্গুলিসের শ্রেণীবিন্যাস পড়ছে এসএসসিতে। সে এতটাই অনুন্নত ছিল যে একটা মাত্র কোষ দিয়ে তৈরি, ঠিক আছে, বাট সেই কোষটাও ঠিকমতো গঠিত হয় নাই, অর্থাৎ কোষের নিউক্লিয়াসটা সুগঠিত না, আবরণ নাই, নিউক্লিওপ্লাজম নাই, নিউক্লিওলাস নাই, শুধুমাত্র ডিএনএ ছিল, আর কিছু ছিল না।
আর যেহেতু আসল জিনিসটাই ঠিকঠাক মতো নাই, তাহলে ওর কিন্তু খেয়াল করে দেখবা মনে রাতে, আমি জাস্ট বলতেছি পড়া জিনিস, মনে রাতে কোনো অঙ্গাণুগুলাও ঠিকঠাক মতো ছিল না, শুধু রাইবোজোম ছিল। দেন আসা হচ্ছে প্রোটিস্টা। প্রোটিস্টা তাহলে সিরিয়ালে পরে আসছে, একটু উন্নত, এই জন্য প্রোটিস্টাও একটা কোষ দিয়ে তৈরি, তবে সেই কোষটা উন্নত কোষ, অর্থাৎ নিউক্লিয়াসটার মধ্যে আবরণ ছিল, নিউক্লিওপ্লাজম ছিল, নিউক্লিওলাস ছিল, ক্রোমোজোম ছিল, সাথে অন্যান্য অঙ্গাণুগুলাও ছিল, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম সব ছিল। এরপরে আসো ফানজাই। ফানজাই আরও একটু উন্নত, এই জন্য কিছু ফানজাই এককোষী, কিছু ফানজাই আবার বহুকোষী, অনেকগুলো কোষ মিলেও তৈরি হয়, একটু উন্নত। এরপরে আসো প্ল্যান্টি বা উদ্ভিদ, সে আরও উন্নত, এই জন্য সে শুধু বহুকোষী, উদ্ভিদে এককোষী বলে কিছু নাই, সে পুরা বহুকোষী, আবার কোষ প্রাচীরগুলো হচ্ছে সুগঠিত, সেলুলোজ আছে। আর সবচেয়ে উন্নত হচ্ছে অ্যানিমালিয়া, বহুকোষী প্লাস ওই যে চলাচল করতে পারে, উন্নত বৈশিষ্ট্য। দেখছো, এটাই তোমার আসলে 5টা বৈশিষ্ট্য তুমি মুখস্থ করতে না বুঝে, বাট এখন দেখছো তুলনা করে পড়লে সহজ। প্রথমটা সবচেয়ে অনুন্নত, তারপরে টার একটু উন্নত, তারপরে টার একটু উন্নত, তারপরে টার একটু উন্নত, সবার লাস্টেরটা সবচেয়ে উন্নত, শেষ তোমার প্রথম চ্যাপ্টার শেষ। এটাই তোমার আসলে বেসিক ছিল। ওকে, যাই হোক, অনেক কিছুই আসলে তোমাদেরকে বললাম ফার্স্ট ক্লাস হিসেবে, তো আমরা আস্তে আস্তে আরও অনেক কিছুই পড়াবো, এইভাবে আগে কখনোই পড়ি নাই। ওকে, ঠিক আছে। হ্যাঁ, কোর্সে কি বইয়ের লাইন বাই লাইন পড়াবেন? অবশ্যই আমরা কোর্সে বইয়ের লাইন বাই লাইন ধরে পড়াবো। তোমরা যদি নমুনা দেখতে চাও, আসলে আমাদের এখানে নমুনা কি আছে আমি তোমাদেরকে বলি, যে বলছি দাগানো বইয়ের লাইন বাই লাইন ধরেই পড়াবো, সাথে লিখেও পড়াবো। অর্থাৎ আমরা 3টা স্টাইলে পড়াবো। দেখো, দাগানো বই লাইন বাই লাইন ধরে পড়াবো। দাগানো বইয়ের মধ্যে কিছু জিনিস আছে যেগুলো একটু লিখে না দিলে তোমার জন্য কঠিন মনে হয়, সেটা লিখেই যেরকম শব্দ ভেঙে ভেঙে পড়ায় দিব। আর কিছু আছে তোমাকে ভিজুয়ালাইজ করাবো, যে 3D যে ছবিগুলো দেখলা, সেই ছবি বা অ্যানিমেশন দিয়ে ভিজুয়ালাইজ করাবো, নিজের চোখে দেখবে। 3ভাবে মিলে তোমাকে পড়াবো। বই দাগায়া দিব, বই দাগানোর সময় প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে পড়াবো। যেই লাইনগুলো আমাদের মনে হবে যে আর একটু বিস্তারিত পড়ানো দরকার, সেটা লিখে লিখে পড়াবো। আবার যেই জিনিসগুলো মনে হবে হৃৎপিণ্ড, একটু 3D ছবি দেখাই, অ্যানিমেশন দেখাই, তাহলে ওরা ভালো বুঝতে পারবে, সেগুলো ছবি দেখেও পড়াবো। বাট মূল কথা, মেইন বইয়ের প্রত্যেকটা লাইন তোমাকে বস বানায় দিব, দ্যাটস ইট। আর অলওয়েজ মনে রাখবা, মতে মেডিকেল, মতে মূল বই। মূল বই যে পড়বে সে মেডিকেলে চান্স পাবে। আর মেডিকেলে চান্স পাওয়ার মতো বায়োলজি পড়লে ভাই তুমি এমনি ভার্সিটির বায়োলজি তুমি টপ লেভেলের রেজাল্ট করবা, যেহেতু আমরা শুধু বায়োলজি নিয়ে কাজ করতেছি। তো এখানে তো ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলে লাভ নাই, কারণ ইঞ্জিনিয়ারিংয়ে বায়োলজি লাগে না। বাট যার টার্গেট যেটাই থাকুক, বায়োলজিতে তো A+ তো তোলা লাগবে। তুমি ইঞ্জিনিয়ারিংয়ে পড়বা, তো কি হয়েছে, A+ পাওয়া লাগবে না? A+ না পাইলে শেষে দেখবা তোমার A+ না আসলে কিন্তু বুয়েটে পরীক্ষায় দিতে পারবা না, জানো তো এইগুলা, বুঝছো? বেশ কিছু ব্যাপার আছে কিন্তু বুয়েটে পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু 90+ মার্কস লাগে। বায়োলজির মার্কস লাগে না, তবে বায়োলজিতে ধরো কোনো কারণে তুমি B- পায়ে বসে আসো, তাহলে তোমার ওভারঅল রেজাল্ট দেখবে A+ও পাবা না। আর A+ না পেলে কিন্তু বুয়েটে তখন পরীক্ষা দেওয়া টাফ হয়ে যাবে। প্লাস অনেক ব্যাপার আছে রে ভাই, আমি বাস্তবতা বলি, তুমি স্বপ্ন দেখছো বুয়েটে পরীক্ষা দিবা, লাস্টে দেখা গেল কোনো একটা কারণে তুমি বুয়েটে পরীক্ষা দিতে পারলা না, তখন তোমার মেডিকেল বা ভার্সিটিতে তো পরীক্ষা দেওয়া লাগবে। সো ব্যাকআপ রাখা লাগবে না, বায়োলজিটা এই জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, সাদিকুর রহমান, নাফিসা আঞ্জুম, সাদিকুর রহমান, ঐশী। ওকে, ঠিক আছে, আমরা অনেক কিছুই তোমাদেরকে বললাম, টেনশন করার কোনো কারণ নাই, এগুলা সুন্দর করে হচ্ছে দেখো, পড়ো, যা যা বললাম। ইউটিউবের কমেন্টও দেখি, ক্লাসটি একটু বড় হয়েছে, প্রথম ক্লাস আসলে অনেকেই বড় হয়তো করতে চাও নাই। ঠিক আছে, আমরা পরের ক্লাসগুলো আরও ছোট করব, টেনশন করার কোনো কারণ নাই। তবে আমরা আশা করি তোমাদেরকে অনেক কিছু শিখাইতে পারছি। মেন কথা শিখানো, প্লাস কেমনে পড়বা, আমরা কি যেভাবে পড়ে আসলে ঢাকা মেডিকেলে চান্স পাইছি, এখানে কোনো মনে করো যে 2 নম্বরই কোনো কিছু নাই। ঠিক নিজেরা যেমনে পড়ছি, নিজেরা যেমনে পড়াইছি, ওইভাবেই পড়ো। ইনশাল্লাহ আমরা যেভাবে রেজাল্ট করছি তোমরা ভালো রেজাল্ট করবা। ঠিক আছে, আমি নিজে মনে করো ঢাকা মেডিকেলে পড়ছি দেখে আমি তোমাদেরকে আসলে বলতে পারতেছি না এমনি পড়ো, ডিএমসিতে ইনশাল্লাহ চান্স পাবা। আজকে যদি আমি নিজে ঢাকা মেডিকেলে না পড়তাম, আমি এত কনফিডেন্সের সাথে বলতে পারতাম না, এটাই স্বাভাবিক, তাই না? ধরো আমি জীবনে ফুটবল একটা লাথিও মারি নাই, আমি কি কনফিডেন্সের সাথে বলতে পারবো যে এমনি করো ওয়ার্ল্ড কাপ জিতবা? সম্ভব? যে বিশ্বকাপ জিতছে সেই না বলতে পারবে যে কেমনে ফুটবল খেলে বিশ্বকাপ জয় করা যায়? নাকি আমি যে জীবনে মাঠে একটা লাথিও দেই নাই, আমার কাছে যদি আসো ভাই কেমনে ফুটবলে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবো ভাই একটু বলে দেন, সম্ভব আমার পক্ষে বলা? বলো। আচ্ছা, ইউটিউবেও অনেকেই আছে। আচ্ছা, নহিন ভাই, ফ্রি টাইমে কি করা উচিত নহিন? আচ্ছা, আমি তোমাদের প্রত্যেকেরই করবো। সিয়াম মিয়া, পেপার টাইম। আচ্ছা, পেপার টাইম আমি জানতাম, বন্ডরুই কি চমৎকার। না জানলে তো অবশ্যই ভালো, তোমরা অনেকে অনেক কিছু জানো, ইয়াং জেনারেশন, তোমরা অনেক ভালো পড়াশোনা করো, জানলে খুবই ভালো। আমরা পারি নাই, সত্যি কথা,
ম্যাক্সিমামই আমরা রুই মাছ লিখছি। আমি রুই মাছ লিখি না, কারণ আমি বুঝছি এটা রুই মাছ জীবনেও হবে না, কিন্তু আমি স্তন্যপায়ীও চিন্তা করি নাই, আমি মনে হয় এটা সরীসৃপ লেখা দিয়ে আসছিলাম। ওকে, হ্যাঁ, ন্যানো মেডিকেল কোর্স করতে পারবা, কোনো সমস্যা নেই। ন্যানো মেডিকেল কোর্স হচ্ছে ইউটিউবে একটা ফ্রি প্লেলিস্ট আছে, মানে তোমরা অনেকে এত অ্যাডভান্স, তোমরা 27 ব্যাচ, মানে উত্তেজিত 27, এই জন্যই তোমাদেরকে উত্তেজিত 27 বলে মনে হয়। যাই হোক, একজন বলতেছে ন্যানো মেডিকেল কোর্স করতে পারবা কিনা। আচ্ছা, ন্যানো মেডিকেল কোর্স কি, এটা তোমরা অনেকে হয়তো জানো না। সেটা হলো ইউটিউবে, ডিএমসি স্টেশন ইউটিউবে পুরো বাংলাদেশের মধ্যে মেডিকেল অ্যাডমিশনের জন্য সবচেয়ে জনপ্রিয় ফ্রি প্লেলিস্ট হচ্ছে ন্যানো মেডিকেল কোর্স। এই কোর্সের মানে ক্লাসগুলো, এটা ফ্রি প্লেলিস্ট, এটা ইউটিউবে সম্পূর্ণ ফ্রি প্লেলিস্ট। এটা মেডিকেল অ্যাডমিশনের জন্য মেইন বই ধরে ধরে পড়ানো হয়েছে। সো যাদের টার্গেট মেডিকেল, এইচএসসি 27 ব্যাচ, করতে পারো ফ্রি প্লেলিস্ট, কোনো টাকা পয়সা লাগবে না, ইউটিউবে ফ্রি দেওয়া আছে। ইউটিউবে শুধু সার্চ দিবা ন্যানো মেডিকেল কোর্স, এটা লিখে ইউটিউবে সার্চ দিবা, এই ফ্রি প্লেলিস্ট চলে আসবে। 2 লক্ষেরও অধিক ছাত্রছাত্রী গত 1 বছরে এই ফ্রি প্লেলিস্টের ক্লাস করছে। এমনকি এই বছর জাতীয় মেধায় দ্বিতীয়, সারা বাংলাদেশের জাতীয় মেধায় দ্বিতীয় চট্টগ্রাম কলেজ থেকে সানজিদ সিরাজ যে ছেলেটা, ও আমাদের এই ফ্রি প্লেলিস্টের ক্লাস করে কয়েকটা চ্যাপ্টার কমপ্লিট করছে। তাহলে বুঝতেছো, এই বছর জাতীয় মেধায় দ্বিতীয় ছেলেটা আমাদের ফ্রি এই প্লেলিস্টের ক্লাস করে কমপ্লিট করছে, এবং ও রেজাল্ট পাওয়ার পরে আমাকে জানাইছে যে ভাই আপনার ক্লাসগুলো প্রচণ্ড ইফেক্টিভ ছিল। তো বুঝছো, আর এটা সম্পূর্ণ ফ্রি। 2 লাখেরও বেশি ছাত্রছাত্রী ক্লাস করছে এবং এখনও করতেছে। তো তুমি এই প্লেলিস্টের ক্লাসগুলো করো, যাদের মেডিকেল টার্গেট আর কি, সম্পূর্ণ ফ্রি। ঠিক আছে, করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে মূল বইয়ের প্রত্যেকটা লাইন ধরে পড়ানো হয়েছে সম্পূর্ণ ফ্রিতে। ফিজিক্সের ক্লাসও আছে, কেমিস্ট্রিও আছে, বায়োলজি আছে, সাধারণ জ্ঞান আছে, ইংলিশ আছে, মেডিকেলে যা যা লাগে। আচ্ছা নহিন ভাইয়া, এই ফ্রি টাইমে কি করা উচিত? আচ্ছা, আমি সবসময় বলি এই ফ্রি টাইমে টুকটাক পড়াশোনা করো, প্রতিদিন সর্বোচ্চ 2 ঘন্টা ভাই, এর থেকে বেশি পড়াশোনা করার দরকার নাই। তুমি স্কিল ডেভেলপ করো, রিল্যাক্স করো, কারণ সামনে কলেজ লাইফে প্রেশার আসবে পড়াশোনার। তো এখন তুমি যদি ঠিকমতো রেস্ট না নাও, অনেক ছাত্রছাত্রী আছে এখন অনেক পড়াশোনা করার চেষ্টা করবে, আলটিমেটলি পরে যখন কলেজ খুলবে বার্ন আউট হয়ে যাবে, কারণ ওর তো একটা রেস্ট নাই। এই যে এতদিন তুমি এসএসসির জন্য পড়ছো, এখন তুমি যদি একটা প্রপার রেস্ট না নাও, তোমার চার্জ 0 হয়ে যাবে। ফোনের মতো অনেকটা, যে তুমি সারা রাত ফোন চালাইছো, আর সকালবেলা যখন তোমার ফোন দরকার দেখবা ফোনের ব্যাটারি 0, চার্জ 0। ব্যাপারটা এরকম, তোমার এখন না পড়লেও কোনো সমস্যা নাই, কিন্তু তোমার যখন 3-4 মাস পরে যখন কলেজ খুলবে, কলেজ শুরু হবে, তখন তুমি যদি না পড়ো সমস্যা আছে। তাহলে ওই সময়ে যাতে একদম বেস্টটা দিতে পারো নিজের, এই জন্য এখন একটু রিচার্জ করো নিজেকে, একটু রিফ্রেশ করো, ঘুরে আসো, যেই কাজগুলো করতে ভালো লাগে সেগুলো করো, প্লাস পাশাপাশি কিছু স্কিল ডেভেলপ করতে পারো। তোমার যদি অনেক দিনের শখ থাকে যে এই কাজটা শিখবো, অনেক দিনের শখ, প্রোগ্রামিং শিখবো, এটা শিখবো, এটা শিখবো, বা এইগুলোরও দরকার নেই। তোমার মন চাইছে ভাই অনেক দিন পর আমি একটু বাংলাদেশটা ঘুরবো, কক্সবাজার যাব, সেন্ট মার্টিন ঘুরবো, রাঙ্গামাটি যাব, সুন্দরবন ঘুরবো, ঘুরে আসো, মানে নিজেকে রিফ্রেশ করো, সহজ কথা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর সাথে যদি স্কিল শিখতে চাও শিখতে পারো বসে না থেকে। আর পড়াশোনা যদি করো 1 থেকে 2 ঘন্টা, ভাই 2 ঘন্টার বেশি এই টাইমে পড়ো না। এটা আমি তোমাকে বড় ভাই হিসেবে অনুরোধ না, আদেশ করতেছি। কেন? কারণ তুমি যদি এখন 2 ঘন্টার বেশি পড়ো, ওই যে মোবাইলের চার্জের মতো হবে, যে এখন তোমার মোবাইল চালানোর দরকার নাই, তাও তুমি সারা রাত মোবাইল চালাচ্ছ, দেন তোমার যখন সকালবেলা মোবাইলটা দরকার হবে দেখবা মোবাইলের চার্জ 0। অর্থাৎ তোমার যখন পড়াশোনার দরকারটা হবে কলেজ খোলার পরে, স্পিড বাড়াইতে হবে। তুমি যদি এখন রেস্ট না নাও, দেখবো ওই সময় তোমার খারাপ লাগবে, ওই সময় আর তোমার পড়তে ইচ্ছা করতেছে না, কারণ তুমি তো গ্যাপ নাও নাই, রেস্ট নাও নাই। তখন কাজের সময় দেখবা তোমার ব্রেন কাজ করতেছে না, এক্সস্টেড লাগতেছে, ক্লান্ত লাগতেছে, দূর ভালো লাগতেছে না পড়তে। তখন যদি 1-2 মাস না পড়ো কলেজ খোলার পরে, তুমি কিন্তু এমন পিছাবা, আর ঘুরে দাঁড়ানোটা খুব টাফ আর কি কলেজ লাইফে। কারণ কলেজের পড়াশোনার চাপ হচ্ছে স্কুল লাইফের থেকেও মিনিমাম 5-6 গুণ বেশি। মাথায় রাখো এটা কিছুদিন পরে নিজেই বুঝবা, কয়েক মাস পরে। ঠিক আছে, তো এই জন্য এখন রেস্ট নাও, নিজেকে প্রস্তুত করো, আর একটু একটু করে পড়া আগে রাখো, দ্যাটস ইট। ওকে, তাহলে ভালো থাকো সবাই, সুস্থ থাকো। তোমাদের প্রত্যেকের নাম পড়লাম, একটা কানেকশন তৈরি করলাম। আর তোমরা কোথায় মেসেজ দিবা, আমাকে যদি ব্যক্তিগতভাবে তোমরা মেসেজ দিতে চাও, আমাদের সাথে যদি থাকতে চাও ব্যক্তিগতভাবে, কোনো সমস্যা নাই ভাই। আমাদের যে কোর্সে ভর্তি হইলে যে আমি তোমাদের গাইড করবো, ব্যাপারটা এরকম না। আমি সবসময় তোমাদেরকে ছোট ভাই ছোট বোন হিসেবে দেখি, তোমাদের পিছনে সময় দেই। আল্লাহ রহমতে হচ্ছে যে তোমাদের জন্য কাজ করি। তুমি ভর্তি হইলে হও, না হইলেও কোনো সমস্যা নেই। বড় ভাই মনে করে তুমি আমাকে যে কোনো দরকারে আমার সাথে যোগাযোগ রাখো। পুরা 2 বছর কলেজ লাইফে আমার সাথে মানে টাচে থাকো, মেসেজ দাও, ইনশাল্লাহ তোমাকে বেস্ট গাইডলাইন করে তুমি যাতে ভালো করো।
যাতে আমরা পোস্ট দিতে পারি 2-3 বছর পর যে আমার অমুক ছোট ভাই বা অমুক ছোট বোন আলহামদুলিল্লাহ এবার কলেজে এত ভালো করছে, মেডিকেলে চান্স পাইছে, বুয়েটে চান্স পাইছে, ভার্সিটিতে চান্স পাইছে। এই যে এই পেজটাতে মেসেজ দিও, ঠিক আছে, আমার সাথে পার্সোনালি কথা বলার জন্য, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল গ্রুপ। কোর্স রিলেটেড কোনো কিছু জানতে তুমি আমাকেও মেসেজ দিতে পারো অথবা এখানেও মেসেজ দিতে পারো। এখানে দিলে বেশি বেটার হয় কোর্সের ব্যাপারে কিছু জানতে গেলে, তবে আমাকে দিলেও কোনো সমস্যা নেই। আমাকে মেইনলি পার্সোনাল কোনো জিনিস থাকলে আমাকে দিও বেশি বেশি, এই দুইটা জায়গায় দিও। আর একটা ফোন নম্বর আছে হোয়াটসঅ্যাপ, এটা আমাদের ছেলেরা ধরে। কোর্স রিলেটেড যদি কোনো কিছু জানতে চাও মেসেজ দিতে পারো 01611 নম্বরটা আমি একটু মুখে লিখে দিই, হ্যাঁ নিজেই ভুলে গেছি। এটা আমাদের হচ্ছে যে মানে জুনিয়রের কাছে থাকে, ও এগুলো সব রিপ্লাই দেয়। কোর্স রিলেটেড কোনো কিছু জানতে যদি কথা বলতে চাও, যে ভাই মেসেজ তো এক জিনিস, আমি কথা বলে অনেক কিছু জানতে চাই, তাহলে এই নম্বরটা এই তো এখানে দিতে পারো, ঠিক আছে। ওকে, এই তো ঠিক আছে। তাহলে শুরুর দিনে অনেক কিছু বললাম, এই ভিডিওটাকে আমরা একটু কাটবো, কেটে আমরা কিছু প্রিসাইজ করে আমরা হচ্ছে আমাদের মেইন ইউটিউবে হচ্ছে আপলোড দিব। আর এর পাশাপাশি আমরা তোমাদেরকে হচ্ছে এই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদেরকে জানাবা আমাদের কোর্সগুলোর কথা, ক্লাসের কথা, ক্লাস করতে বলবা। তাহলে পরশুদিন কিন্তু ক্লাস বেসিক ঝালাই 2 নম্বর ক্লাস, মোস্ট প্রবাবলি পরশুদিন তোমাদের তুরাব ভাইয়া ক্লাস নেবে খুব সম্ভবত, ঠিক আছে। ওকে, তাহলে ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আজকের মতো এইখানেই, আসসালামু আলাইকুম। যে কোনো দরকারে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবা অথবা এই নম্বরে ফোন দিবা অথবা এই পেজে মেসেজ দিবা অথবা আমার পার্সোনাল কোনো কিছুর জন্য এই পেজে মেসেজ দিবা, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে রাখো। আর এই পিডিএফটা আমি একটু পরে দিয়ে দিচ্ছি, এই যে যেই ভিডিও থেকে লাইভে গেছি লাইভের প্রথম কমেন্টে আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ভালো থাকো।